হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তো আজকে তোমাদের করাবো দশম শ্রেণী গণিত ভলিউম 1 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। দেখো আজকে তোমাদের 5 নম্বর স্কুল নিয়ে এসেছি, পেজ নাম্বার 134 পেজ। আচ্ছা, এর আগে তোমাদের 4 থেকে যে স্কুলগুলো আছে তোমাদের 4 থেকে স্কুল দেওয়া হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলো দেখো নি তোমরা ভালো করে আগের ক্লাসগুলো আগে দেখে নাও। চলো আজকে আমাদের 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুলের আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। চলো দেখি 1 নম্বর প্রশ্নটা কী বলছে। তো এখানে লক্ষ্য করো আমাদের যে 1 নম্বর প্রশ্নটা বলছি, দেখো এখানে আমাদের 1 প্রশ্নটা, যদি এক্স ওয়াই জেড টাকা, মানে এগুলো মূলধন, এক্স ওয়াই জেড টাকা যথাক্রমে T1 T2 T3 সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে, মানে ধরো এক্স টাকা বলছে T1 সময়ের জন্য নিয়োগ করি, আর ওয়াই টাকা T2 সময়ের জন্য নিয়োগ করে, আর জেড টাকা T3 সময়ের জন্য নিয়োগ করে, তাহলে বলেছে তবে মোট লাভ যে অনুপাতে বণ্টিত হবে তা কী অনুপাতে বণ্টিত হবে, মানে মোট লাভটা যে বণ্টিত হবে লাভের, লাভ বণ্টিত হওয়ার, ঠিক আছে, লাভ বণ্টিত হওয়ার অনুপাতটা বের করতে বলেছে। তাহলে এখানে যে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে, দেখো এক্স টাকা মূলধন ছিল, এক্স টাকা T1 সময়ের জন্য বিনিয়োগ করে, তাহলে যে এক্স টাকাটা T1 দিয়ে সময়টা দিয়ে গুণ করে দিবা = আর ওয়াই টাকা, এই যে ওয়াই টাকা T2 সময়ের জন্য বিনিয়োগ করে, তো ওয়াইয়ের সঙ্গে T2 গুণ = এই অনুপাতটাই বের হবে আমাদের লভ্যাংশ বণ্টনের অনুপাত, ঠিক আছে। আর জেড টাকা, এই যে জেড টাকাটা T3 সময়ের জন্য বিনিয়োগ করে, তাহলে এই যে অনুপাতটা দাঁড়ালো এটাকে বলা হয় লাভ বণ্টিত অনুপাত। তাহলে এখানে আমরা যদি সরলটা করি, এটা হবে এক্স T1 ওয়াই T2 জেড T3। তাহলে আমাদের এইভাবে অ্যান্সারটা দাঁড়াবে, ঠিক আছে। যে বলেছে মোট লাভটা যে অনুপাতে বণ্টিত হবে, মানে লভ্যাংশের যেটা অনুপাত, ঠিক আছে, লাভের যেটা অনুপাত, সেটা কিন্তু এইভাবে দাঁড়াবে। তোমাদের এখানে জিনিসটা জানতে হবে, একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই হয়ে যায় লভ্যাংশ অনুপাত, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখো এই যে এটা লভ্যাংশ অনুপাত বলতে পারবো। তো এটা আমাদের অ্যান্সার দাঁড়াবে। তোমরা যে অপশানটা দেখো, আমরা বি নাম্বার অপশান দেখতে পাচ্ছি, এই যে অ্যান্সারটা বি নাম্বার। তোমরা এইভাবে পরীক্ষায় করে তোমরা এইভাবে খাতায় এভাবে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো এখানে 1-2 প্রশ্নটা, 1-2 নাম্বার বলছে 3x² + 8x + 2 = 0। এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণটা আছে 3x² + 8x + 2 = 0 আছে। সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/α, আমাদের মানটা বের করতে বলেছে 1/α + 1/β, ঠিক আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ কিন্তু বলে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা আর বিটা বলেছে। তাহলে কোনো একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি জানা থাকে, তাহলে আমরা দেখো বীজদের যোগফল যেটা জানি -b/a, এটা কিন্তু মনে রাখবা, বীজদের যোগফল -b/a। বি বলতে এক্সের সহগ আর এ হচ্ছে s² সহগ। তো এখানে মান যদি বসাই -x-এর সহগ 8 আর s² সহগ দেখো 3 আছে, তাহলে এটা আছে এখানে 3, ঠিক আছে। বিটা হচ্ছে x-এর সহগ, যেটা 8 বসালাম, আর এটা হচ্ছে s² সহগ, যেটা 3 বসিয়ে দিলাম। তাহলে আলফা প্লাস বিটা বীজদের যোগফল পেয়ে গেলাম -8/3। আবার আমরা বীজদের গুণফল, যেটা আলফা বিটা বলা হয়, সেটাও আমরা বের করতে পারবো। বীজদের গুণফল দেখো যেটা c/a, c বলতে ধ্রুবক সংখ্যাটা, ধ্রুবক পার্টটাকে c বলা হয়। তাহলে এখানে সিটা আমাদের 2 আছে, আর এ তো হচ্ছে s² সহগটা, যেটা 3 আছে, সেটা আলফা বিটার মানটা পেয়ে গেলাম। এখন এই যে রাশিটার মানটা বের করতে বলেছে না, তাহলে এখন আমরা দেখো এই রাশিটার মানটা বের করব। তো আমরা এখন বের করব 1/α + 1/βটার মানটা। তা দেখো এখানে এই রাশিটার ভগ্নাংশের যোগ যদি করি আমরা, তাহলে লসাগু আমরা আলফা বিটা বলতে পারবো, আলফা বিটা লসাগু। তাহলে আলফা মিলে গেল, তারপরে আমাদের বিটা রয়ে যাবে, প্লাস বিটা মিলে গেল, তো এখানে আলফা রয়ে যাবে। আচ্ছা, একে আমি আলফা প্লাস বিটা সাজিয়ে লিখলাম, আর নিচে তো আলফা প্লাস বিটা আছে, আলফা বিটা আছে। আলফা প্লাস বিটা যার মানটা বের করে রেখেছি -8/3। আলফা, দেখো আলফা প্লাস বিটার জায়গায় বসাবো -8/3
আর আলফা বিটার মানটা আমরা 2/3 পেয়েছি, তাই যে আমাদের 2/3। এবার সরলটা লক্ষ্য করে, এখানে একটা ভগ্নাংশ বা একটা ভগ্নাংশ আছে, তাহলে এখানে প্রথম ভগ্নাংশটা যেটা আছে এই যে আমাদের -8/3 আছে, তো তাহলে এই যে -8/3 গুণিত আর নিচে যে ভগ্নাংশটা আছে দেখো 2/3, তাহলে আমরা এটাকে উল্টে দেবো 3/2 লিখে দেবো। এভাবে কিন্তু হয়ে যাবে, উপরে ভগ্নাংশ রেখে দিয়ে নিচের ভগ্নাংশটাকে উল্টে দিবা গুণ দিয়ে। 3 3 কেটে দাও, 2 4 8। তা দেখো তো আমরা মানটা কত পেয়ে গেলাম, -4 পেয়ে গেলাম। তাহলে -4 এই রাশিটার মান আমরা -4 পেলাম। -4 যদি তোমরা অপশান দেখো না, অপশান সি নাম্বার অপশানটা আমরা পেলাম। তো তোমরা যখন অ্যান্সারটা পেয়ে যাবা, তো এখানেই তোমরা সি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো এবার একের 3-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে দেওয়া আছে a ভেরিয়াস c/b² আছে, আর একটা ভেদ আছে c² ভেরিয়াস b/a আছে। এভাবে দুটি ভেদ দেওয়া আছে। তাহলে আমাদের a ভেরিয়াস কত হবে সেটা বের করতে বলেছে এখানে। তো দেখো আমরা এই দুটি ভেদ থেকেই আমরা a ভেরিয়াসের মানটা বের করতে পারবো। তাহলে দেখো তো আমরা প্রথমে আমরা যদি ভেদ তুলে দিই, তাহলে a সমান একটা ধ্রুবক k1 ধ্রুবক চলে আসবে k1, আর এখানে ছিল আমাদের c/b²। তাহলে আমরা এই যে দেখো c/b² আমরা লিখে দেবো, এর পাশে শুধু একটা ধ্রুবক চলে আসবে যেটা k1 নিলাম। আর এখান থেকে যদি আমরা এখান থেকে ভেদটা তুলে দিই, তা দেখো c² সমান এখানে k2, এই যে ভেদটা k2, ভেদ ধ্রুবকটা নিলাম k2, আর এখানে b/a ছিল। দেখো দু জায়গা থেকে ভেদ তুলে দিলাম, আর পাশে তোমরা উল্লেখ করে দেবা যেখানে k1 আর k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক এদের পরিচয়। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে c এর মানটা বের করে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো তো আমি এখান থেকে c এর মানটা বের করতে চাইছি। তাহলে c এর মানটা দাঁড়াবে, প্রথমে তো এখানে হবে দেখো k1c, এটা ab² দাঁড়াবে ab²। তাহলে c সমান হয়ে যাবে ab²/k1। এবার এই c এর মানটা এই জায়গায় আমরা পুট করছি, এই c এর জায়গায় পুট করব। তাহলে এখানে হয়ে যাবে দেখো ab²/k1 তার হোল স্কোয়ার হবে, আর এদিকে আছে k2 b/a আছে। এখানে সরল করো, স্কোয়ার আছে না, তাহলে a² তোমরা লিখবা a², আর b² এর স্কোয়ার তাহলে পাওয়ারে গুণ করে নেবা, b⁴ হয়ে যাবে, যে 2 দিয়ে 4, আর k1 আছে তার স্কোয়ার, তাহলে এখানে k1 দিয়ে স্কোয়ার করতে পারবা। এদিকে k2 b/a আমরা বসিয়ে দিলাম। এবার এখানে সরল করো, দেখো আমরা যদি সরলটা দেখি না, লক্ষ্য করো এখানে এই যে b আছে b⁴, তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি করতে পারবা। এখানে 4টা b আছে, 3টা থাকবে b³। আচ্ছা, আমরা এখানে এই যে এটা এর সঙ্গে বর্জগুণ হয়ে যাবে, মানে a² আছে, এই যে আমাদের এটা বর্জগুণ হয়ে গেল। আর এইদিকে আমরা দেখো আমরা কি করব, এই যে বাকিগুলো আমরা এইদিকে নিয়ে আসি। মানে এখানে আমাদের এই যে দেখো এই যে k1² আর k2 আছে, তাহলে আমরা k1² k2 লিখলাম, আর b³ আমরা এই যে নিচে নামিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে দাঁড়িয়ে গেল আমাদের a³ আর এটা k1² k2 আর নিচে b³। দেখো এবার তাহলে আমরা এর মানটা দেখাতে বলেছি a ভেরিয়েন্স কত, তাহলে এখান থেকে যে এর মানটা বের করতে চাই, তাহলে আমরা দেখো এটা a³ আছে না, তো অতএব যদি a বলি তাহলে ঘনমূল যেটা, তাই এদের ঘনমূল দিতে হবে। ঘনমূল দেখো এভাবে ঘনমূল চিহ্ন দিতে হবে, √/ চিহ্ন দিয়ে এখানে একটা 3 দিবা ছোটো করে, এটাকে ঘনমূল চিহ্ন বলে। কিউব উঠালে ঘনমূল চিহ্ন বসাবা, k1² k2, আর এখানে রয়ে যাবে আমাদের এই যে দেখো এখানে রয়ে যাবে আমাদের b³ রয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ঘনমূল যেটা আমরা বুঝবো, দেখো আচ্ছা এটা ঘনমূলের বড় করে দিবা, সবাই কিন্তু ভিতরে আছে। দেখো এটা তো আমি এই যে এদেরকে আমি তো রেখে দিলাম k1² k2, আর এই যে b³ আছে না, b³ কিন্তু b হয়ে বের হবে, যেহেতু আমাদের ঘনমূল, এটা মনে রাখবে তোমরা। মানে 3টা b আছে, b³ বলতে 3টা b, তার জন্য একটা b হবে ঘনমূলের জন্য।
তাহলে এই যে বড় এটা ধ্রুবক, এই যে দেখো এই যে লবটা পুরো ধ্রুবক আছে এটা, তাহলে আমরা এ সমান সমান যে বড় ধ্রুবকটাকে একটা ছোট ধ্রুবক এন নিয়ে নিলাম, আর এটা 1/b করলাম, এই ধ্রুবকটাকে আমি এন ধরে নিলাম। তাহলে এন যেখানে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এবার লক্ষ্য করো এ সমান সমান ধ্রুবক ইন্টু 1/b, তাহলে সমান সমান ধ্রুবকটা তুলে দিলে আমরা ভেদ নিয়ে আসতে পারবো এ ভেরিয়াস 1/b। তো আমরা পেয়ে গেলাম এ ভেরিয়াস 1/b। আমাদের যে বলেছিল এ ভেরিয়াস কত হবে, তাহলে আমাদের হবে এ ভেরিয়াস 1/b হবে, অ্যান্সারটা 1/b। দেখো তো কত নম্বর অপশানটা মিলছে। তা আমরা যদি অপশানটা দেখি সেটা আমাদের বি নাম্বার অপশানটা মিলছে, তার অ্যান্সার বি নাম্বার পেয়ে গেছি। এখানে তোমরা এভাবে বি নাম্বার অপশানটা বসিয়ে দেবা। চলো পরের প্রশ্নটা দেখো, 1-4 প্রশ্নটা। আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। আচ্ছা আগের ক্লাসে দেখো তোমাদের যেটা যেতে হবে, তোমরা 1 নম্বর স্কুলে যাবা, এস থেকে স্কুল 1 নম্বর স্কুলে দেখবা সেখানে 1-4 অঙ্কটা আছে, 1-4 নম্বর অঙ্কটা। চলো আমরা 5 নম্বর অঙ্কটাতে চলে আসি। দেখো 5 অঙ্কটা কী বলছে, দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। মানে সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য, একটা 10 সেমি একটা 15 সেমি। তাহলে এগুলির ক্ষেত্রফল অনুপাত, মানে আমাদের দেখো এগুলি বলতে সেই ত্রিভুজ দুটির, সেই সদৃশ্যকোণী ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। একদম তোমাদের জানতে হবে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান, মানে দৈর্ঘ্যগুলির বর্গের অনুপাত। দেখো যে বাহু দুটি আছে না, যেরকম প্রথম বাহুটা 10 সেমি আছে, তাহলে 10-এর বর্গ করে নাও ইজডু, আর পরে যে অনুরূপ বাহুটা 15 সেমি আছে তা তোমরা করে নেবা 15-এর বর্গ। এই যে দেখো দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান, বাহুগুলির দৈর্ঘ্যের বর্গের অনুপাতের সঙ্গে সমান, মনে রাখবা। তাহলে এখানে যদি সরলটা করো না, দেখো সরলটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে আমাদের দেখো এই যে 10-এর স্কোয়ারকে তোমরা ভাঙাতে পারবা 10 গুণিত 10 ইজটু, আর 15-এর স্কোয়ারকে ভাঙাতে পারবা 15 গুণিত 15। তাহলে এখানে তোমরা সরল করো, এখানে যদি 5 দিয়ে কাটাকাটি করো, দেখো যে 5-3 15, আর 5 দিয়ে 10, আবার 5-3 15, 5 দিয়ে 10, তাহলে 2 দিয়ে 4 ইজটু, আর 3 গুণ করে 9। দেখো আমরা কিন্তু অ্যান্সারটা দেখাচ্ছে 4:9 দেখাচ্ছে, 4:9 দেখো, যেটা ডি নাম্বার অপশানটা মিলছে। তোমরা এভাবে যদি খাতায় করো তাহলে ডি নাম্বার অপশানটা কিন্তু খাতায় বসিয়ে দেবা। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে দেখো 1-6 নম্বর প্রশ্নটা কী বলছে, একটি নিরেট গোলকের ব্যাস দ্বিগুণ করা হলে মূল গোলক ও পরিবর্তিত গোলকের আয়তনের অনুপাত কত হবে। দেখো ব্যাস দ্বিগুণ করবে, সাধারণত ব্যাসার্ধ দ্বিগুণ থাকে, এখানে ব্যাসের কথা বলেছে। দেখো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে আমরা যদি গোলকের ব্যাসার্ধ ধরে নিই তাহলে ব্যাস কত হবে 2r, তাই না। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এই যে দেখো 1-6 নম্বর প্রশ্নটা আমরা লিখব, ধরি গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা, এই যে ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। ব্যাসার্ধ আর একক হলে অতএব গোলকের ব্যাস কত হবে, এই যে ব্যাস হয়ে যাবে আমাদের 2r একক। তাহলে ব্যাস যদি 2r একক হয় তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে আর একক। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ হবে, কারণ যে আয়তনের সঙ্গে যে আমাদের পার্থক্যটা করতে বলেছে, তো আয়তন তো আমাদের ব্যাসার্ধ ধরে পাওয়া যায়, গোলকের ব্যাসার্ধ ধরে, ঠিক আছে। আমাদের কিন্তু গোলকের ব্যাসার্ধ প্রয়োজন পড়বে। আচ্ছা ব্যাসটা শুধু আমি দেখিয়ে দিলাম যেহেতু ব্যাসের কথা উল্লেখ করেছে বলে। আচ্ছা এখন দেখো ব্যাসার্ধকে দ্বিগুণ করবে, মানে ব্যাসার্ধ যদি আমাদের দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু যে ব্যাসকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাবে, তাই না। তো যাই হোক আমাদের এখানে ব্যাসকে 2r নিয়ে তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব r, তো এই ব্যাসার্ধ r ধরে আমরা গোলকের আয়তন বের করে নেব। তাহলে অতএব গোলকের যদি আমরা আয়তনটা বের করতে চাই, গোলকের আয়তন,
তাহলে গোলকের আয়তনটা হবে আমাদের কত, গোলকের আয়তনটা সূত্র জানতে হবে, গোলকের আয়তনের সূত্র, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। ঠিক আছে, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ। এবার বলছে এই যেখানে বলেছে যে ব্যাস দ্বিগুণ করা হলে, তাহলে আমরা লিখব ব্যাস দ্বিগুণ করা হলে এখন গোলকের ব্যাস হবে, দেখো আগে ব্যাসটা কত ছিল 4 আর একক, তাহলে এখন কত যাবে, এই যে 2 ইন্টু, মানে আগে ব্যাসটা ছিল 2 আর একক, তাই তো, ব্যাস কত ছিল 2 আর একক ছিল, তাকে দ্বিগুণ করবে, তা 2 আর এর দ্বিগুণ 2 দিয়ে গুণ, এত একক হয়ে যাবে। তাহলে এখানে দেখো গুণ করে তোমরা পেয়ে যাবা 4 আর একক পেয়ে যাবা। তাহলে গোলকের ব্যাসটাকে যদি দ্বিগুণ করা হয়, আগে ছিল ব্যাস কত, ব্যাসটা ছিল আমাদের এই যে দেখো 2 আর একক, তাহলে ব্যাসকে দ্বিগুণ করলে হয়ে যাবে 4 আর একক। তাহলে এখন গোলকের ব্যাসার্ধ কত হবে, তাহলে এখন গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে, দেখো ব্যাসটা যা হবে তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে এটা 4r/2, তাকে কাটাকাটি করো, তাহলে এখানে দেখো আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো 2 আর একক। তাহলে এখন গোলকের ব্যাসার্ধ 2 আর একক হলে এখন গোলকের আয়তন বের করে নেব, এখন গোলকের আয়তন দেখো, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, আরটা এখন 2r, তার হোল কিউ। আচ্ছা, আয়তনের সূত্রটা ঘন একক হয়, ঘন একক 4/3 পাই, আর দেখো 2 এর কিউব 8 হয়ে যাবে, 2টা 3 বার গুণ করবা, 2 এর কিউব 8 হয়, আর আর কিউবটা বসিয়ে দিলাম, ঘন একক। এখানে একটু সরলটা করি, এখানে 8টাকে আমি সামনে নিয়ে চলে আসবো, তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউবকে আমি এইভাবে রেখে দিলাম, মানে এই আকারটা একটু প্রথমে যেভাবে আয়তনটা ছিল, ঠিক আছে, সেই আয়তনটা আমরা সেই আয়তন অনুযায়ী রাখলাম। তা দেখো আগে আয়তন ছিল এটা 4/3 পাই আর কিউব, এখন আয়তনটা দেখো, এখন আগের আয়তনটা দেখো, এটা যে আগের আয়তনটা, তাহলে আগের আয়তনে দেখো 8 গুণ হয়ে গেছে। তাহলে ব্যাসকে যদি দ্বিগুণ করা হয় তাহলে গোলকের আয়তনটা আগের আয়তনের চেয়ে কিন্তু 8 গুণ হয়ে যাবে, তাই তো। আমাদের যেটা বলেছে এই যে মূল ঘনক আর পরিবর্তিত গোলকের আয়তনের অনুপাতটা কিন্তু বের করতে বলেছে। তাহলে এই যে মূল গোলক ছিল এটা, আর পরিবর্তিত গোলক হয়ে গেলো এটা, তাহলে এই দুটো আয়তনের অনুপাত আমরা বের করব। তাহলে আমাদের যে নির্ণীয় অনুপাতটা হবে সেই অনুপাতটা পেয়ে যাব, দেখো আগের আয়তনটা লিখি 4/3 পাই আর কিউব ইজ টু, আর এখনকার যে গোলকের আয়তনটা পেলাম সেটা হচ্ছে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এই অনুপাতটা বলি অ্যান্সার হয়ে যাবে। তোমাদের এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে বলে আগের আয়তনে যে কত গুণ হয়, দেখো আগের আয়তনে যে 8 গুণ হয়ে গেছে, যদি কত গুণ হয় সেটা জানতে চাই তাহলে 8 গুণ বলবো। যেহেতু আমাদের মূল গোলক এবং পরবর্তীত গোলকের আয়তনের অনুপাতটা বের করতে বলেছে, তার জন্য আগের যেটা আয়তন ছিল আর এখনকার যেটা আয়তন সেই দুটো আয়তনের অনুপাতটাই শুধু বের করতে হবে আমাদের। তো এবার এখানে লঘিষ্ঠ করে নাও, দেখো এটাতে আমার দেখো 4/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, আর কিউব কেটে গেল, তাহলে এখানে কিছু নেই, এখানে 1 রইল, আর এখানে 8, তাহলে 1:8 কিন্তু অ্যান্সারটা দাঁড়াচ্ছে। 1:8 দেখো অপশান আমাদের সি নাম্বার অপশানটা মিলছে, তা সি নাম্বার আছে বলে তোমরা এইভাবে সি নাম্বার অ্যান্সারটা বসিয়ে দিবা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1-এর 7 নম্বর প্রশ্ন। দেখো এখানে প্রশ্নটা বলছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে v/ah এর মান বের করতে বলেছে। আচ্ছা, এখানে শঙ্কুর আয়তন আমাদের যে সূত্রটা জানতে হবে, প্রথমে তোমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আর ধরে নিবা, আর শঙ্কুর যে লম্ব উচ্চতা সেটা এইচ ধরে নেবা। তাহলে এখানে শঙ্কুর আয়তন যেটা ভি বলেছে, এই শঙ্কুর আয়তন ভিটা দেখো, শঙ্কুর আয়তন যেটা সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। আর ভূমিতলের ক্ষেত্রফল যেটা এ আছে, শঙ্কুর যে ভূমির ক্ষেত্রফলটা হয়, ভূমিটা হয় বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফল যেটা পাই আর স্কোয়ার হয়, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার, তাহলে এর মান পাই আর স্কোয়ার। আর শঙ্কুর উচ্চতা দেখো, উচ্চতা যেটা এই যে আমাদের এইচ ধরে নিয়েছি, মানে এখানে শঙ্কুর উচ্চতা যেটা এইচ বলেছি, এইচটা হবে এই যে ছোটো হাতের এইচ।
তাহলে এভাবে ভি এ এইচ এর মানটা বের করে নেবা, আর এখানে ভি বাই এ এইচ এর মানটা বের করতে বলেছে, এখানে বসিয়ে দাও। আমি এখানে বসিয়ে দিই ভি এর মানটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর মানটা দেখো, এর মানটা আছে পাই আর স্কোয়ার, আর এইচের মানটা, এইচটা দেখো, এইচ হচ্ছে এখানে এই যে ছোটো হাতের এইচের জায়গায় এইচ বসিয়ে দিলাম। তাহলে এখানে পাই কাটলাম, আর স্কোয়ার কেটে দাও, এইচ কেটে দাও। তাহলে দেখো মানটা কিন্তু এখানে 1/3 পাওয়া যাচ্ছে। তার 1/3 অপশান দেখলে আমাদের বি নম্বর অপশানটা মিলছে। তাহলে তোমরা এখানে অ্যান্সার এই যে বি নম্বর অপশানটা এখানে বসিয়ে দেবা। পরে আমরা চলে আসবো 2-এর দাগের প্রশ্নগুলো। 2-এর দাগের প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে। দেখো 2-এর 1 নাম্বারটা। আচ্ছা, 2-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে এক্স ভেরিয়েস 1/y। আচ্ছা, এটা ভেদ চিহ্ন, আমরা ভেদকে ইংরেজিতে ভেরিয়েশন বলা হয়, আর ভেরিয়েশন থেকে আমরা ভেরিয়াস বলে দেবো সংক্ষেপে। তাহলে এক্স ভেরিয়েস 1/y, এভাবে আমরা উচ্চারণটা করব। আচ্ছা, তাহলে এখানে এটা দেওয়া আছে, আমাদের বলেছে যে এক্স প্লাস ওয়াইয়ের মান সর্বনিম্ন হবে যখন এক্স ভেরিয়েস ওয়াই যেন হয়। ঠিক আছে, মানে এক্স ভেরিয়েস ওয়াই যখন হবে তখন এক্স প্লাস ওয়াইয়ের মানটা সর্বনিম্ন হবে, এটা আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে যেটা করব, এই ভেদ থেকে ভেদটা যদি তুলে দিই, তাহলে আমাদের যেটা হয়, ভেদ তুলে দিলে আমাদের যেটা হবে এক্স সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে 1/y। ওকে, মনে রাখবে তোমরা, যদি ভেদ তুলে দাও তাহলে ভেদ তুলে দিলে সমান একটা ধ্রুবক কে তোমার পাশে বলে দিবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় বলে দেবা তোমরা। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে যদি বর্গগুণ করে নিই, তাহলে ওয়াইটা গুণ হবে এক্সের সঙ্গে, তাহলে এখানে বর্গগুণ করলে এক্স ওয়াই পেয়ে যাবা, আর এখানে কে রয়ে গেল, মানে এক্স ওয়াইয়ের মানটা কে পেয়ে গেলাম, এটাকে আমি 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা কি করব, দেখো আমাদের এর সর্বনিম্ন মান যেটা আমাদের বলেছে যখন হবে, তাহলে আমি এখন দেখো এখন এই যে এক্স প্লাস ওয়াইকে নিলাম, এর আমরা বর্গটা করব, এক্স প্লাস ওয়াই তার বর্গ করছি। এখন এটা বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার, এর একটি সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের জানতে হবে। দেখো সূত্রটা হচ্ছে, আমি সূত্রটা তোমাদের এখানে দেখাই। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা সাধারণত তোমরা যেটা জানো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা এটা জানো। কিন্তু দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এটাও হয়। ঠিক আছে, দেখো তোমাদের এখান থেকে যদি সরল করো, তো এখান থেকে সরল করে এই সূত্রটা নিয়ে আসা যাবে। দেখো আমি নিয়ে আসছি তোমাদের, তাহলে এখানে এ স্কোয়ার, এটা মাইনাস 2ab করলাম, প্লাস বি স্কোয়ারটা এই যে লিখলাম। এবার এখানে মাইনাস 2ab নিয়েছ, আছে প্লাস 2ab ছিল, তাহলে তোমাদের এখানে প্লাস 4ab নিয়ে নিতে হবে, কারণ প্লাস 4ab থেকে মাইনাস 2ab বিয়োগ করলে দেখো প্লাস 2ab ফিরে পাবা। আচ্ছা, আবার দেখো এখান থেকে আমাদের সূত্র পড়ে যাচ্ছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে তোমরা এটা লিখতে পারবা, আর 4ab। দেখো তো আমরা পেয়ে গেলাম না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা মনে রাখবো, এটা আমাদের সূত্র হয়। তাহলে আমরা এই জায়গাটা লিখবো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখবো, মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে বর্গটা উঠিয়ে দেবো, তো এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করবো, তার বর্গ উঠে দিলে এখানে আমাদের কি চাপবে, রুট ওভার চাপিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে রুট ওভার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে 4ab দিয়ে দিয়েছি, এখানে আমাদের এক্স ওয়াই হবে, যেহেতু এখানে এক্স ওয়াই আছে, তাহলে এখানে তোমরা এক্স ওয়াই লিখবা, এই যে। ঠিক আছে, 4ab তোমরা ab দিবা না, এখানে ab সূত্রই ছিল, এ বলতে এক্স আর বি বলতে ওয়াই, তাহলে এখানে এক্স ওয়াই বসাবা, আর প্লাস 4xy, মানে বর্গটা উঠিয়ে দিলে পরে প্লাস মাইনাস হয়, আমরা শুধু ধনাত্মক মানটাই নিয়ে এখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এভাবে আমাদের দাঁড়াবে, রুট ওভার চাপিয়ে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো এক্স ওয়াইয়ের মানটা আমাদের জানা আছে যেটা কে, তাহলে এখানে 4k
এখানে তোমরা লিখে দিতে পারছি 1 থেকে। তাহলে এবার আমরা দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা সর্বনিম্ন কখন বলতে পারবো, যখন এই মানটা আমাদের শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি শূন্য হয়ে যায় তখনই এক্স প্লাস ওয়াইয়ের একটা সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে আমরা অতএব দিয়ে বলবো এক্স প্লাস ওয়াই যে এর মান সর্বনিম্ন হবে যদি এই যে এটা যদি পার্টটা না থাকে আমাদের, যদি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা যদি 0 হয়ে যায়। দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে দেখো এক্স ওয়াই থাকলো না, শুধু আমাদের একটা ধ্রুবক পার্ট থেকে গেলো, এটা তো ধ্রুবক। এটা যদি আমাদের ধ্রুবক হয়, এটা ধ্রুবক হলে পরে এটা আমাদের ধ্রুবক। তা এরা যদি না থাকে, এটা যদি শূন্য হয়ে যায়, তখন দেখো ধ্রুবক মানে এই মানটা, এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান একটা মান পেয়ে যাব, সর্বনিম্ন মান, ছোটো মান পেয়ে যাব। যেহেতু বর্গমূল আছে আমরা ছোটো মানই পাবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে শূন্য হতে হবে। এই জন্য আমরা বলতে পারবো যে এক্স প্লাস ওয়াইয়ের মান সর্বনিম্ন হবে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা, মানে এটা যদি শূন্য হয়ে যায়। তাহলে এটা শূন্য ধরে দেখো আমরা এখানে যদি বর্গটা তুলে দিই, দেখো শূন্য আছে তো বর্গটা আমরা উঠাতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর এখানে এক্স মাইনাস ওয়াইটা আমরা ডান দিকে নিয়ে গেলে মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে। দেখো এক্স সমান ওয়াই পেয়ে যাবে। আমাদের কিন্তু এটাই দেখাতে বলেছিল যে এক্স প্লাস ওয়াইয়ের মান সর্বনিম্ন হবে যখন এক্স ভেরিয়েস ওয়াই। দেখো এক্স ভেরিয়েস ওয়াই এখানে আসবে। আমি দেখো এখানে আমি একটা 1 নিলাম, এখানে 1 ইন্টু ওয়াই করলাম, কারণ ওয়াইয়ের পাশে তো 1 আমরা ধরে নিতে পারবো, 1 সবসময় থাকে। আর একটা কিন্তু এখানে ধ্রুবক। তাহলে অতএব এক্স এই দেখো সমান সমান ধ্রুবকটা তুলে দিয়ে আমরা এখানে দেখো আমরা কি করব, আমরা ভেদ নিয়ে আসতে পারবো যে এক্স ভেরিয়েস ওয়াই। এক্স সমান সমান ওয়াই হলে এক্স ভেরিয়েস ওয়াই কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, এই যে 1টাকে ধ্রুবক নিয়ে। তাহলে দেখো তো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা সর্বনিম্ন বলতে পারবো কখন, যখন এক্স ভেরিয়েস ওয়াই হবে। দেখো এটাকে শূন্য ধরে আমরা এক্স ভেরিয়েস ওয়াই মানটা পেয়ে গেলাম না। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে যে এই যে দেখো যদি এক্স ভেরিয়েস 1/y হয়, তাহলে আমাদের যেটা দেখাতে বলেছিল এক্স প্লাস ওয়াইয়ের মানটা সর্বনিম্ন হবে যখন এক্স ভেরিয়েস ওয়াই হবে, যেটা আমরা কিন্তু প্রমাণে নিয়ে আসলাম। তার প্রমাণটা হয়ে গেছে, আমরা এখানে প্রমাণিত বা প্রুফ লিখে দেব। পরের প্রশ্ন, চলো 2 নম্বরের আমরা এ নাম্বারটা দেখাবো। 2 নম্বরে এটা সত্য মিথ্যা দেখাতে বলেছে যে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে তারা সদৃশ্যকোণী হবে। দেখো আমি তোমাদের এটা বুঝাই। দুটি ত্রিভুজ আছে, তো আমি দুটি ত্রিভুজ নিলাম, আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি। আচ্ছা, আর একটা ত্রিভুজ নিয়ে নিলাম আমি, এটা আমি নিলাম পি কিউ আর। তাহলে এই দুটি ত্রিভুজ কী বলেছে দেখো, এই দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক যদি হয়, তা বাহুগুলি সমানুপাতিক বলতে মানে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে, যে এ বি বাই পি কিউ। এই লক্ষ্য করো এখানে এ বি বাই পি কিউ সমান সমান বিসি এই অনুরূপ বাহুর সঙ্গে এই যে অনুরূপ বাহুটা আছে বিসির সঙ্গে কিউ আর বাহুটা অনুরূপ বাহু। তাহলে বিসি বাই কিউ আর সমান সমান আর এসি বাই পি আর, তা দেখো তো এরকম দুটি ত্রিভুজের যদি অনুরূপ বাহুগুলি সমানুপাতিকতে থাকে, যেটাকে বলা হয় সমানুপাতিক, যে বাহুগুলি যে অনুপাতটা দেখো সমানুপাতিতে আছে, তাহলে এইভাবে যদি হয় দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। মানে এখানে আমাদের দাঁড়াবে ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্ন এভাবে দিয়ে দিবা, ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, এটা ত্রিভুজ আমাদের চিহ্ন আছে, ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ পি কিউ আর। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য হবে। তাহলে এখানে যেটা বলেছে কথাটা ঠিক বলেছে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতিক হলে তারা সদৃশ্যগুণী ত্রিভুজ হবে। আমাদের অ্যান্সারটা কিন্তু সত্য হবে। তাহলে তোমরা এভাবে দেখিয়ে, তোমরা এভাবে অ্যান্সারটা লিখে তোমরা এভাবে সত্য লিখে দেবা, পরীক্ষার খাতায় এভাবে করবা, এভাবে একটু জাস্ট বুঝিয়ে দিবা জিনিসটা, প্রশ্নের নাম্বারটা বসাবা। যেরকম এটা প্রশ্নের নাম্বার 2 নম্বরের এটা হচ্ছে এ নাম্বার, এবার প্রশ্নের নাম্বার বসিয়ে জিনিসটা বুঝিয়ে দিয়ে অ্যান্সার সত্য। ওকে, তাহলে আমরা কিন্তু দেখো এটা অ্যান্সারটা সত্য পেয়ে গেলাম। পরের প্রশ্নটা দেখো, এই যে আমাদের 2 বি নাম্বার যেটা আমাদের বলেছে এখানে, তো কী বলছে বি নাম্বারটা,
এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে যে বৃত্তের ছেদকের অনুরূপ যে এর প্রান্তবিন্দু দ্বয় পরস্পর মিলিত হলে ছেদকটি বৃত্তের একটি ড্যাশ হবে। দেখো ভালো একটা প্রশ্ন করেছে এখানে, প্রশ্নটা বুঝো। আমি তোমাদের দেখো আমি একটা বৃত্তের ছবি তৈরি করি। তাহলে এই যে আমাদের একটি বৃত্তের চিত্র, এখানে বৃত্তের কেন্দ্রবিন্দু কি বলেছে কথাটা, বৃত্তের ছেদকের অনুরূপ যে এর প্রান্তবিন্দু দ্বয়ের পরস্পর মিলিত হলে, মানে দেখো ধরো এইভাবে দেখো, মানে এইভাবে আমাদের ছেদক আছে, ধরো এই যে ছেদকগুলো দেখতে পাচ্ছ এগুলো ছেদক। তাহলে এই যে ছেদকগুলো আছে, ছেদকের প্রান্তবিন্দু কি আছে, এই যে এখানে প্রান্তবিন্দু, এখানে বৃত্তকে ছেদ করেছে। তাহলে এই প্রান্তবিন্দু যদি মিলে যায় এক জায়গায়, তাহলে কখন মিলবে দেখো তো, এভাবে ছেদ করছি, এভাবে ছেদ করছি, তাহলে এক সময় দেখো কোনো এক জায়গায় একটি যে এই যে আমাদের এভাবে যাবে, বৃত্তকে স্পর্শ করে যাবে। তাহলে এই যে বিন্দুতে দেখো এই প্রান্ত বিন্দুগুলো এক জায়গায় মিলিত হয়ে গেছে না। তাহলে প্রান্ত বিন্দুগুলো এই যে দেখো, এই যে প্রান্ত বিন্দুগুলো মিলিত হলে পরে তখন সেই যেটা একটা স্পর্শ হয়ে যাবে, এই যে যেগুলো কী হয়ে যাবে, স্পর্শক হয়ে যাবে আমাদের। তাহলে এখানে ছেদকটি, যে আমাদের ছেদকগুলো, এখানে যে বলবো না, ছেদকে বলি, তাহলে ছেদকটি বৃত্তের একটি স্পর্শক দাঁড়াবে। আবার তোমাদের বলি, এই যে আমাদের ছেদক, এই যে ছেদকের প্রান্তবিন্দুগুলো, এই যে প্রান্তবিন্দুগুলো, তো প্রান্তবিন্দুগুলো কখন মিলিত হবে, যখন ছেদকটা আমাদের স্পর্শক হবে, বৃত্তের একটি স্পর্শক হবে এই যে বিন্দুতে। তাহলে এখানে দেখো দুটি প্রান্তবিন্দু এক জায়গায় মিলিত হয়ে গেছে এখানে, তখনই আমাদের এই ছেদকটা একটা কী হবে, বৃত্তের স্পর্শক হয়ে দাঁড়াবে। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা কী লিখবা, স্পর্শক লিখবা, স্পর্শক। ওকে, চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো, আমাদের 2-এর 3 নম্বর প্রশ্নটা। দেখেন বলছে একটি ফাঁপা গোলকের বাইরের ও ভিতরের ব্যাস যথাক্রমে 12 সেমি ও 6 সেমি হলে এর ঘনফল, মানে সেই ফাঁপা গোলকের ঘনফল বা আয়তনটা বের করতে বলেছে। ফাঁপা গোলক আমরা কি জানি, দেখো আমি একটি ফাঁপা গোলক যদি তোমাদের তৈরি করে দেখাই, তাহলে এইভাবে ধরো আমরা একটা ফাঁপা গোলক নেব, যে ভিতরে জায়গাটা ফাঁপা আছে, এটা ধরো লোহায় ভর্তি আছে আর ভিতরে একটু জায়গা ফাঁপা আছে। তাহলে এখানে যেটা আমাদের জানতে হবে, ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ, ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ। বহির্ব্যাসার্ধকে বড় হাতের আর নিলাম আর অন্তর্ব্যাসার্ধকে ছোট হাতের আর নিলাম। তাহলে এই যে ফাঁপা গোলকের যে আয়তনটা, সেই ফাঁপা গোলকের আয়তনের সূত্রটা মনে রাখবা। সেই সূত্রটা হয়, মানে ফাঁপা গোলকের আয়তনের সূত্র বা ঘনফল, যেটা আমি এখানে যদি লিখি, আমি অতিরিক্ত লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলবো যে এই যে বহির্ব্যাসার্ধ, এখানে বহির্ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে, এখানে ব্যাসটা যখন বলেছে, তাহলে ব্যাস যদি হয় 12, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। এটা হবে আমাদের বাইরের ব্যাসার্ধ, যেটা বহির্ব্যাসার্ধ, আর এর মান 2/12। তাহলে দেখো বহির্ব্যাসার্ধ আমরা পেয়ে যাব 6 পেয়ে যাব। আর অন্তর্ব্যাসার্ধ যেটা আর, এটা ভিতরের যেটা ব্যাস আছে, এই যে ভিতরে ব্যাস 6 সেমি, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করবো, আমরা পাবো ভিতরের অন্তর্ব্যাসার্ধ পেয়ে যাবো, যে আর এর মানটা 2 3 6, তাহলে এটা হবে আমাদের 3 সেমি। এটা 6 সেমি, এটা 3 সেমি। তাহলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ 6 সেমি আর অন্তর্ব্যাসার্ধ 3 সেমি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন যেটা আমাদের জানতে হবে, অতএব ফাঁপা গোলকের, দেখো আমি এখানে তোমাদের যদি লিখে দেখাই, ফাঁপা গোলকের ঘনফল, যেটাকে আয়তন বলা হয়, ঘনফল, তার যে সূত্রটা মনে রাখবে তোমরা, 4/3 পাই বহির্ব্যাসার্ধের কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধের কিউব। এই যে দেখো এত ঘন সেমি, একটা সেমি আছে, আমি সেমি দিয়ে দিলাম, ঘন সেমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন, যেখানে বড় হাতের আরটা হচ্ছে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ আর ছোট হাতের আরটা হচ্ছে ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ। তাহলে এই অনুসারে আমাদের ফাঁপা গোলকের যে ঘনফল বা আয়তনটা দাঁড়াবে, এটা দাঁড়াবে। চলো এই মানগুলো তো পেয়ে গেছি, বড় হাতের আর আর ছোট হাতের আর এখানে বসিয়ে দেবো আমরা 4/3। আর পায়ের মানটা তোমরা জানো যে 22/7। আর এখানে দেখো, এখানে আর বলতে বড় হাতের আরটা হচ্ছে 6 কিউব, আর ছোট হাতের আর হচ্ছে 3 কিউব, ঘন সেমি। 4/3 22/7। আচ্ছা, এখানে 6 কিউব দেখো, এখানে যেটা ভাঙে 6 × 6 × 6, আর মাইনাস 3 কিউবকে ভাঙাবা 3 × 3 × 3, 3টা 3বার গুণ হবে, ঘন সেমি।
4/3 ইন্টু 22/7, আর এখানে দেখো 3টা 6-এর গুণফল 6 6 36, 36 6, 36 6 পেয়ে যাবা 216 পাবা, মাইনাস 3 3 9, 9 3 27 ঘন সেমি 4/3 ইন্টু 22/7। এবার এদের বিয়োগফলটা আমরা করে নেব। 7 কত 16, এটা 9 দিলে, আর এটা আমাদের দেখো এটা 1 ছিল তো এটা কমে যাবে, যেহেতু এখানে কি 16 বানিয়েছো, ধার নিয়েছে, তাহলে একটা 0 হয়ে গেল, কমে গেল, 0 মানে 10, তো 2 কত হলো 10, 8 দিলে আবার 2টা 1 হয়ে যাবে, এখান থেকে ধারটা নিচ্ছে, তাহলে 2টা যদি 1 হয়ে যায় তাহলে 1টা কিন্তু এখানে বসে যাবে আমাদের, তারপরে এদের বিয়োগফলটা 189 পেয়ে যাবা। আচ্ছা, এবার একটু কাটাকাটি যদি করো, 7 দিয়ে কাটাকাটি করো, তো 18টাকে 14 ধরো, 7 2 14, তো বাঁচলো 4, 4 বাঁচলো মানে 49 হয়ে যাবে, যে 9 আছে না, 4 বাঁচলো, 4 আর 9 49, তাহলে 7 দিয়ে কাটাকাটি করছো, 7 7 49, 7 7 49, 27 হলো। এবার 3 9 27, এই যে 3 9 27, তাহলে আমরা 9 আর 4 গুণ করলে 9 4 36, আর এখানে রয়ে গেল আমাদের 22 ঘন সেমি। 36 22 আমরা গুণটা করে নেব, 36 আর 22, 2 6 12 2, 2 3 6, 1 7, আবার 2 6 12 2, 2 3 6, 1 7, 2টা নেমে গেল, 7 2 9, আর এই যে 7 792, তো পেয়ে গেছি আমার অ্যান্সার 792 ঘন সেমি। এই হলো আমাদের ফাঁপা গোলকটির যে আয়তন বা ঘনফল বের করতে বলেছিল, সেটা 792 ঘন সেমি পেয়ে গেলাম, আমাদের এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, ফাঁপা এখানে একটু আকারটা দিয়ে দেবো, ফাঁপা গোলকের আয়তন, ঠিক আছে, পরিচন্দ্র আকার আকার ফাঁপা গোলকের আয়তন। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে দেখো আমাদের 2-এর যে 4-এর প্রশ্নটা, আচ্ছা 2-এর 4-এর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল পি এবং তির্যক উচ্চতা এল হলে প্রমাণ করো যে পি স্কোয়ার, আমাদের প্রমাণটা করতে বলেছে পি স্কোয়ার সমান সমান পাই এ এল স্কোয়ার, এলটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, আমি শঙ্কুর ভূমির ব্যাসার্ধকে আর ধরে নিলাম, আর শঙ্কুর লম্ব উচ্চতা যেটা আমরা এইচ ধরে নেব, শঙ্কুর লম্ব উচ্চতা এইচ। এবার শঙ্কুর যে ভূমির ক্ষেত্রফলটা যেটা বলেছে এ, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল যেটা জানতে হবে। দেখো শঙ্কুর যদি একটু ছবি এঁকে তোমাদের দেখায় না, দেখো এইভাবে আমি একটি শঙ্কুর ছবি আঁকলাম, শঙ্কুর এটা হচ্ছে আমাদের লম্ব উচ্চতা, এটা ও নাম দিলাম, এটা ভূমির কেন্দ্রবিন্দু, এটা এ, এখানে বি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে ও এ হচ্ছে আমাদের, আচ্ছা এখানে নামগুলো একটু যদি চেঞ্জ করে দিই, আমি যদি এখানে এ দেওয়া আছে, এটাকে এ দিলাম না, এটা ধরো সি দিয়ে দিলাম, তাহলে ও সিটা এখানে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ যেটা আর ধরলাম, ও বিটা লম্ব উচ্চতা যেটা এই ধরলাম, আর যে বি সিটা যেটা হচ্ছে তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা এখানে এল বলে দিয়েছে, শঙ্কুর তির্যক উচ্চতা যেটা এল ধরা হয়। আর এই যে আমাদের দেখো বিওসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা সমকোণী ত্রিভুজ হবে, এই কোণটা 90 ডিগ্রি পাবা। এখানে যেটা ভূমি, শঙ্কুর ভূমিটা দেখো যে বৃত্তাকার, শঙ্কুর ভূমিটা বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে আমরা এই যে ভূমির ক্ষেত্রফলটা এ বলেছে, তা আমরা লিখব পাই আর স্কোয়ার, এটা বর্গ একক, ঠিক আছে। ভূমির ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে শঙ্কুর ভূমির যে ক্ষেত্রফলটা দাঁড়াবে সেটা পাই আর স্কোয়ার বর্গ একক। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা পি বলেছে। দেখো শঙ্কুর যে পার্শ্বতলে, যে ভূমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে, মানে ভূমিটা বাদ দিয়ে যে উপরের তলটা পার্শ্বতলটা, এখানে শঙ্কুর যদি উদাহরণ বলি যে বরের টপুরটা, তো বরের টপুরের যে উপরি ভাগটা, ঠিক আছে, যে পার্শ্বতলটা, তার যে ক্ষেত্রফলের সূত্র তোমরা মনে রাখবা পাই আর এল, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ ইন্টু এটা তির্যক উচ্চতা আছে, আরটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে পাই আর এল এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। এই মানগুলো আমরা পেয়ে যাচ্ছি, আর তির্যক উচ্চতাতে এল তো আমরা জানি। তাহলে আমাদের এখানে দেখো এই যে আমাদের যেটা এই যে পি স্কোয়ার সমান সমান পাই এ এল স্কোয়ার দেখাতে বলেছে। এবার আমরা যদি এখানে বাম পক্ষটা টুকি এল এইচ এস, তো সেটা হচ্ছে আমাদের পি স্কোয়ার, তার পি এর মান তো আমরা পেয়েছি, আমরা যদি এখানে বসিয়ে দিই পি এর জায়গায় পাই আর এল তার স্কোয়ার,
তাহলে এখানে দাঁড়িয়ে গেল আমাদের পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার। এটা আমরা কি বাম পক্ষ পেলাম। এবার আমরা ডান পক্ষ দেখাবো, মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের LHS বাম পক্ষ। এবার লিখবো আমরা ডান পক্ষ, যেটাকে বলবো RHS। ডান পক্ষটা আছে পাই এ এল স্কোয়ার। এখন দেখো পাই এর মান তো আমরা যে বের করে রেখেছি পাই আর স্কোয়ার, তাহলে আমরা এখানে এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার, আর এল স্কোয়ার তো আছে বসিয়ে দিলাম। চলো এখানে যদি গুণটা করো না, পাই পাই গুণ করে এই যে পাই স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার তো আছে আর এল স্কোয়ারও আছে। দেখো তো এখানে বাম পক্ষটা ডান পক্ষটা সমান হয়ে গেলো না? তাহলে বাম পক্ষ ডান পক্ষ যখন সমান, তাহলে অতএব দেখো আমরা লিখতে পারবো LHS সমান সমান RHS। তাহলে LHS এর মানটা, যেটা আমরা পি স্কোয়ার জানি, এই যে পি স্কোয়ার সমান সমান আমরা দেখাতে পারলাম যে পাই এ এল স্কোয়ার। এটা আমরা সমান দেখাতে পারলাম। যেহেতু দেখো এই যে উভয় পক্ষে আমরা সমান দেখালাম, LHS সমান সমান RHS। তাহলে আমরা পেয়ে যাবো পি স্কোয়ার সমান সমান এই যে আমাদের এটা পাই এ এল স্কোয়ার। এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম, যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণিত। পরের প্রশ্ন, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, আমরা শুরু করে দেবো বড় প্রশ্নগুলো। চলো আমরা 3 নম্বর প্রশ্নটা করাই। দেখো 3-এর প্রশ্নটা কী বলছে আমরা এখানে দেখে নেব। বলছে রাজু ও পল্টু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং লাভের যেটা অবশিষ্ট টাকা থাকবে, মানে সমান ভাগে ভাগ করে নেওয়ার পর এই যে লাভের যেটা 50% সমান ভাগে ভাগ করে নেবে এবং অবশিষ্ট লাভ যেটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে রাজুর লভ্যাংশের পরিমাণ যদি পল্টুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তবে রাজুর লভ্যাংশটা বের করতে বলেছে। দেখো ভালো প্রশ্ন। তো এখানে দেখো আমাদের যেটা লাভের 50%, ঠিক আছে, যে লাভটা হবে বছরের শেষে, তা আমার লাভটাকে এখানে ধরে নিব, যেটা মোট লাভ। মোট লাভটা দেওয়া নাই, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে ধরি মোট লাভের পরিমাণটা, মোট লাভের পরিমাণটাকে আমি X টাকা ধরে নিলাম। এবার দেখো তারা যে দেখো এই যে 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, তাহলে সমান ভাগে ভাগ করবে কত? তাহলে আমরা লিখব সমান ভাগে ভাগ করবে। দেখো সমান ভাগে ভাগ করবে যেটা, এই যে X টাকার যেটা লাভ ছিল, লাভের 50% বলেছে, তাহলে X এর 50%, তাহলে এখানে X গুণিত 50% বলতে দেখো 50/100 এত টাকা, ঠিক আছে, সমান ভাগে ভাগ করবে X টাকার 50%। তাহলে এখানে একটু সরল করি, 0 0 কেটে দাও, 5 2 এ 10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিছু নাই, এখানে 1 ধরবা, তাহলে X/2 টাকা। তা তারা যে সমান ভাগে ভাগ করবে, কত টাকাকে ভাগ করবে? X/2 টাকা। এই টাকাটা যদি সমান ভাগে ভাগ করে নেয়, তা দুজনে কত টাকা করে পাবে? তাহলে এখানে দেখো, আমরা এখানে লিখব যে X/2 টাকা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেককে পাবে, আর দুজনে যে পাবে কত টাকা করে পাবে। দেখো সমান ভাগে ভাগ করলে যে X/2 টাকাটা আছে, একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে X/2 ভাগকে গুণ করে নাও, 1/2 হয়ে যাবে, এত টাকা করে পাবে দুজনে। তাহলে এখানে দেখো, এখানে যদি গুণ করে নাও X/4 টাকা, তাহলে প্রত্যেকে পাবে X/4 টাকা করে ভাগে পাবে, সমান ভাগে ভাগ করে যদি নেয়, ঠিক আছে। লাভের এই যে 50%টা, যত টাকা লাভ হয়েছিল তার 50%টা সমান ভাগে ভাগ করে নিলে তারা প্রত্যেকে কত টাকা করে পাবে? তারা X/4 টাকা করে পাবে। এবার দেখো এই টাকা তো পাবে, ঠিক আছে। এবার যেটা বলছে এখানে, যেটা লাভের অবশিষ্ট টাকা থাকবে, মানে এই টাকাটা দেখো X/2 টাকাটা
সমান ভাগে ভাগ করে নেওয়ার পর যে টাকাটা অবশিষ্ট টাকা, তাহলে আমরা এখানে অবশিষ্ট লাভ লিখতে পারবো। আমরা লিখব অবশিষ্ট লাভ। আমাদের মোট লাভ ছিল x টাকা, সেখান থেকে এই যে x/2 টাকাটা ভাগ করে নিচ্ছে সমান ভাগে, তা তোমরা x/2 টাকাটা বিয়োগ করবা, এত টাকা। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, 2 লসাগু, তা হয়ে যাবে 2x মাইনাস 2 মিলে গেলে এই যে এক্সটা নেমে যাবে। এখানে দেখো, এখানে আমরা পেয়ে যাবো x/2 টাকা, x/2 টাকা পেয়ে গেলাম। তাহলে অবশিষ্ট লাভটা কিন্তু এই টাকাটা পড়ে থাকবে। এবার এই অবশিষ্ট লাভটা যেটা বলেছি, তারা কি করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, তো চলো মূলধনের অনুপাতে ভাগ করে নিলে পরে কে কত টাকা পাবে সেটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখানে তাদের যে মূলধন রাজু আর পল্টুর কত, 40,000 আর 50,000, তাহলে ওদের অনুপাতটা বের করি মূলধনের। তা আমরা এখানে এই যে আমাদের রাজু আছে, রাজু ইজটু পল্টু আছে, তাই তো, রাজু ইজটু পল্টু, এদের মূলধন রাজুর ছিল 40,000 টাকা ইজটু, পল্টুর ছিল কত, 50,000 টাকা। দেখে নাও, পল্টুর 50,000, তাই তো, পল্টুর। তাহলে এখানে আমরা লিখব 50,000। যে অনুপাতটা যদি করো, তাহলে এখানে 4টা শূন্য যে কেটে দিই, এদের মূলধনের অনুপাতটা 4:5 হবে। এটা কিন্তু মূলধনের অনুপাত। ওকে, এখন এই মূলধনের অনুপাতে এখন এই যে অবশিষ্ট লাভটা যদি ভাগ করে নেয়, তাহলে কত টাকা করে পাবে। তাহলে আমরা লিখব যে এত টাকা, এই যে এত টাকা লাভ থেকে, এত টাকা লাভ থেকে রাজু পাবে, অবশিষ্ট লাভ থেকে যে রাজু পাবে। দেখো রাজুর যে মূলধনটা 4, তাহলে 4 আনুপাতিক যোগ করবা, 4 আর 5 যোগ করে এটা 9, আর এই টাকাটা ভাগ করছে মানে x/2 টাকা। ওকে, আচ্ছা, এখানে যদি সরল করো, এটা 2 2 4, তাহলে এটা কাটাকাটি করে এটা 2x/9 টাকা। আচ্ছা, এখানে দেখো আমি রাজু আরও একটা টাকা পাচ্ছিল, কত, রাজু এই যে সমান ভাগে ভাগ করছিল, রাজু x/4 টাকা আরও পাচ্ছিল। তাহলে রাজু মোট পাবে সেটা যদি বের করে নিই, তাহলে অতএব দিয়ে আমরা বের করে নেব যে রাজু মোট পাবে এই যে আমাদের 2x টাকা তো পেলো, 2x/9 টাকা, এই টাকাটা পেলো অবশিষ্ট লাভ থেকে, প্লাস যে সমান ভাগে ভাগ করে নিয়েছিল x/4 টাকা করে যে পাচ্ছিল, তা এটা যোগ হবে। তাহলে এখানে তোমরা এই যে x/4 টাকাটা আবার যোগ করে দেবা। চলো এখানে আমরা যেহেতু যোগটা দেখাই, ভগ্নাংশের যোগ দেখাবো। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটা হবে, দেখো 9 আর 4 যদি লসাগু করো, 9 আর 4 লসাগু হয়ে যাবে 36, তাহলে এটা 36, 9 আর 4 36, তাহলে এটা 8x দাঁড়াবে। এই যে 9 আর 4 4, আর 4 2 8, 8x প্লাস, আর 4 9 36, তাহলে 9x হয়ে যাবে। মানে এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যা পাবা তা দিয়ে গুণ করতে হয়, তাই না, এই যে ভগ্নাংশের নিয়ম। তাহলে 8x আর 9x এটা যোগ করবা, এটা পেয়ে যাবে তোমরা 17x/36। তাহলে এখানে রাজুর যে লভ্যাংশ টাকাটা পেলাম 17x/36 পেলাম। এবার আমরা দেখো, এবার আমরা কার, পল্টুর বের করব। তাহলে পল্টুর একইভাবে এই টাকাটা, এই যে অবশিষ্ট যে লাভটা x/2 টাকা থেকে পল্টু কত পায় সেটা আমরা বের করে নেব, এবং দিয়ে লিখব, এবং যে x/2 টাকা থেকে পল্টু পাবে, আমরা এবার পল্টুটা বের করব। পল্টু পাবে সমান সমান, দেখো এই অনুপাতটা যদি লক্ষ্য করো, এই যে অনুপাতটা ছিল তাদের দুজনের মূলধন অনুপাত 4:5, তাহলে পল্টুর কিন্তু 5, তাহলে এখানে 5 আনুপাতিক যোগ যেটা 9, আর এই টাকাটা ভাগ করবে x/2 টাকাটা গুণ করে দেবা, এত টাকা। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা উপরে 5x, এটা 9 দিয়ে 18, তো টাকা। তা পল্টু মোট কত পাবে, যেহেতু আমাদের তারা সমান ভাগে ভাগ করছিল, x/4 টাকা করে পাচ্ছিল, তো সেই টাকাটা আবার যোগ হবে এই টাকার সঙ্গে। তাহলে আমরা এখানে লিখব অতএব পল্টু মোট পাবে। দেখো পল্টু মোট পাবে, এই টাকাটা পাচ্ছিল 5x/18 টাকা, এই টাকার সঙ্গে x/4 টাকাটাও যোগ হয়ে যাবে, এই টাকাটা সমান ভাগে ভাগ যে করেছিল প্রথমে, ঠিক আছে। তাহলে এত টাকা পাবে মোট টাকা।
এখানে আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগটা করি তো এখানেও লসাগুটা তোমরা পেয়ে যাবা 36। আচ্ছা 18 দিয়ে 36 2 আর 5 2 5 10x প্লাস 4 নং 36, তো এখানে 9x পেয়ে যাবা। তাহলে 10x আর 9x যোগ করে তোমরা পেয়ে যাবা 19x, আর নিচে আমাদের 36। এই যে আমাদের টাকা। ওকে, আচ্ছা এবার দেখো এখানে তাহলে আমরা এই যে দেখো আমাদের দেখো পল্টুর যে মোট লভ্যাংশ আমরা যে বের করলাম, পল্টুর যে লভ্যাংশটা পাবে, এবং এর যে রাজুর যে মোট লভ্যাংশ, রাজুর মোট লভ্যাংশ কিন্তু পেলাম এই টাকাটা। এখানে যে শর্তটা বলেছে লক্ষ্য করো এখানে প্রশ্নে দেখো যে রাজুর লভ্যাংশের পরিমাণ যদি পল্টুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়। দেখো পল্টুর লভ্যাংশের অপেক্ষা পল্টুর চেয়ে 800 টাকা কম রাজুর, এটা মনে রাখবা। তাহলে পল্টুর লভ্যাংশটা বেশি আছে আর রাজুর লভ্যাংশটা কম আছে। তাহলে এখানে আমাদের যে শর্তটা তৈরি হবে, আমি যদি এখানে অতএব দিয়ে দেখাই, তাহলে যেখানে প্রশ্নটা পড়ে কি যেটা বুঝলা, পল্টুর লভ্যাংশ থেকে 800 টাকা কম মানে পল্টুর লভ্যাংশ বেশি। তাহলে এই যে পল্টুর যে লভ্যাংশ পেলাম মোট লভ্যাংশ, এটা বড় মান আছে। তাহলে 19x/36 থেকে মাইনাস করো এই যে আমাদের রাজুর যে মোট লভ্যাংশ, এটা আমাদের দেখো এই যে পল্টুর লভ্যাংশ 19x/36 আর রাজুর মোট লভ্যাংশ 17x/36, দেখতে পাচ্ছ এটা কম আছে এটা বড় আছে। হরটা যখন সমান আছে লব দেখে তোমরা বলতে পারবা কে ছোট কে বড়। আর প্রশ্ন অনুসারেও বোঝা যাচ্ছে, এখানে তো বলেই দিয়েছে যে পল্টুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম রাজুর লভ্যাংশটা। তাহলে এদের মধ্যে যে পার্থক্য মানে পল্টুর লভ্যাংশ থেকে রাজুর লভ্যাংশটা বিয়োগ করলে 800 টাকার সঙ্গে সমান হবে, তাই তো? দুজনের লভ্যাংশের যে পার্থক্যটা যেটা 800 টাকা বলেছে এখানে। তাহলে পল্টুর লভ্যাংশ থেকে এই যে রাজুর যে মোট লভ্যাংশ ছিল সেটা আমরা বিয়োগ করে দেখাবো। এই যেটা হচ্ছে রাজুর মোট লভ্যাংশ, এদের মধ্যে পার্থক্যটাই বলেছে 800 টাকা, কম বেশিটা এটা এর সঙ্গে সমান হবে। তাহলে এইভাবে আমাদের সমীকরণটা গঠন হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সের মানটা পাবো। এক্সের মানটা যদি পেয়ে যাই, আমাদের যেটা বের করতে বলেছে এখানে রাজুর যে লভ্যাংশ, এই যে আমাদের এটা রাজুর লভ্যাংশ, এটা আমি এখানে লিখে দিই তোমাদের। এটা কিন্তু আমাদের রাজুর, যেটা হচ্ছে রাজুর মোট পাবে, যেটা আমরা বলছি পাবে মানে মোট লভ্যাংশ, যেটা রাজুর লভ্যাংশ এই টাকাটা। এখানে এক্সের মানটা যদি পেয়ে যায় এখানে বসেই কিন্তু আমাদের অ্যান্সারটা দাঁড়াবে। তো এক্সের মানটা আমরা এখান থেকে পাবো। চলো আমরা এখান থেকে সরল করে এক্সের মানটা বের করার চেষ্টা করি। আচ্ছা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ, তখন এখানে 36 মিলে গেছে না, তাহলে 19x থেকে 17x বিয়োগ করে দাও। তাহলে 19 থেকে যদি 17 বিয়োগ করে দাও তা কত হবে? 2 হবে। তাহলে আমরা পেয়ে যাবো উপরে 2x আর নিচে আমাদের 36, এখানে হচ্ছে 800 টাকা। তা 2 এটা কাটাকাটি করে নাও, 2 4 8, এটা 400 টাকা। তাহলে দেখো এক্সের মানটা যেটা দাঁড়াবে, এই যে 400 আর 36 গুণ করে নাও, 4 দিয়ে 36কে গুণ করো। দেখো 4 6 24-এর 4 হাতে থাকলে 2, 4 3 12 আর 2, 12 আর 2 কত হয়? 12 আর 2 হয়ে যাবে আমাদের 14। এই যে আমরা এখানে 14 বসিয়ে দিলাম, মানে 144, মানে 36 আর 144 আর দুটো শূন্য বসিয়ে দিলাম। এক্সের মানটা পেয়ে গেছি। দেখো এক্সের মান যখন পেয়ে গেছি, আমরা রাজুর যে লভ্যাংশ বের করতে বলেছিল, রাজুর লভ্যাংশটা এখন বের করতে পারবো। এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো আমরা। তো আমরা এখানে লিখবো অতএব দিয়ে, অতএব রাজুর লভ্যাংশ, রাজুর মোট লভ্যাংশ একটু বলি, যেহেতু দুভাবে সে লাভটা পেয়েছিল। তো রাজুর মোট লভ্যাংশ সমান সমান আমাদের যেটা ছিল 17x, তাই তো? 17xের জায়গায় মান বসাই দেবো, এই যে 144 দুটো শূন্য, আর নিচে ছিল কত? এই যে 36 ছিল এখানে, 17x/36, তার নিচে আমরা 36 বসে দেবো, এত টাকা। আচ্ছা এখানে আমাদের দেখো সরলটা যদি করি, আচ্ছা তোমরা এখানে দেখো 12 দিয়ে কাটাকাটি করো, 12 3 36 আর 12 12 144 হয়, এটা 12 পেয়ে যাবে। এই যে 12কে 12, 2 4 8 24, 12 দিয়ে 24 আর দুটো শূন্য বসিয়ে দাও। আচ্ছা 3 4 12, 3 4 12, এই দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এই যে 17 4 গুণ, 17 4 হয় 68, আমরা এখানে 68 লিখব, ঠিক আছে? 17 4 68 আর দুটো শূন্য বসিয়ে দাও। এই যে 6800 টাকা, এটা হচ্ছে আমাদের রাজুর মোট লভ্যাংশ, যেটা আমাদের বের করতে বলেছিল। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমরা অ্যান্সার দেখো বের করে নিলাম। ওকে, প্রশ্নে বলেছিল রাজুর লভ্যাংশের পরিমাণ কত, আমরা যেটা বের করলাম 6800 টাকা। 6800 টাকা, এটা আমাদের অ্যান্সার।
পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-এর অথবা প্রশ্নটা। চলো আমরা 3-এর অথবাটা করাই। 3-এর অথবা। আচ্ছা দেখো এখানে 3-এর অথবা প্রশ্নটা কি বলছে, এ ও বি দুই অংশীদার সমানভাবে লাভ এবং ক্ষতি ভাগ করে নেয়। সমানভাবে কিন্তু লাভ আর ক্ষতি ভাগ করে নেয়। এখানে জিনিসটা বুঝবা, লাভ যেটা হবে সেটাও সমানভাবে ভাগ করে নেবে, আর ক্ষতি যেটা হবে সেটাও কিন্তু সমানভাবে ভাগ করে নেবে। তারা সিকে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলো। সি একজন ছিল, একজন পার্টনার, তাকে নতুনভাবে গ্রহণ করলো। প্রথমে তো এ ও বি ছিল, ঠিক আছে, তারপরে সি, পরে সিকে গ্রহণ করেছে নতুন অংশীদারি, ঠিক আছে। এবার এ বি এবং সি এদের মধ্যে দেখো লভ্যাংশ বন্টনের যে অনুপাতটা, তাদের যে লভ্যাংশ বন্টিত হবে, ঠিক আছে, লাভটা যে ভাগ করে নিবে এই অনুপাতে 5:4:3 যেটা অনুপাতটা বলে দিয়েছে। এবার দেখো এখানে যেটা বলছে কারবারের সুনামের জন্য, মানে কারবারে ধরো একটা ব্যবসায় একটা সুনামি মানে একটা লস এসেছে, ঠিক আছে, সরি এখানে কারবারের সুনাম যেটা এসেছে মানে সুনাম হওয়া মানে কোনো একটা ক্ষেত হয়েছে, কোনো একটা ভালো জিনিস হয়ে গেছে। কারবারের সুনামের জন্য সি প্রিমিয়াম হিসেবে 6,000 টাকা দিলে, কারবারের যে একটা সুনাম থাকে না নাম হিসাবে, তখন কি করছে সি প্রিমিয়াম হিসাবে 6,000 টাকা দিলে তা এ এবং বি এর মধ্যে কিভাবে বন্টন করা হবে তা নির্ণয় করতে বলেছে। একদম দেখো নতুন টাইপের একটা প্রশ্ন আছে, অংশীদারি কারবার থেকেই প্রশ্নটা আছে। ওকে, আচ্ছা দেখো এখানে যেটা আমাদের এখানে করতে হবে অঙ্কটা ভালো করে বুঝো। এখানে যে এই যে সি প্রিমিয়াম হিসাবে যে 6,000 টাকা যে দেয়, তাহলে সে যে এ ও বি যে টাকাটা নিবে, ঠিক আছে, কী অনুপাতে নিবে সেটা যদি আমরা এখানে দেখি, দেখো আমি এখানে লিখছি তোমাদের যে 6,000 টাকা আছে না, 6,000 টাকা এ ও বি ত্যাগের, মনে রাখো তোমরা, এই যে তার যে সি এর প্রিমিয়ামের টাকাটা 6,000 টাকাটা এ ও বি যদি টাকাটা নেয় বন্টন করে, তাহলে ত্যাগের অনুপাতে ভাগ করবে, ত্যাগের অনুপাতে ভাগ করবে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা তোমরা। তাহলে এ ও বি এর সমানভাবে লাভ ভাগ করতো, এখানে দেখো বলেই দিয়েছে কথাটা। তাহলে এখানে আমরা লিখব যেহেতু এ ও বি সমানভাবে লাভ ভাগ করে, তাই তো, এই যে এখানে প্রশ্ন বলেছে দেখো তারা লাভটা কী করবে, দেখো সমানভাবে লাভও ভাগ করবে ক্ষতিও ভাগ করবে, তা যে লাভটা নেবে সমানভাবে ভাগ করে নেবে। তাহলে এখানে আমরা বলতে পারবো অতএব দেখো এই যে পুরনো যে অনুপাতটা দাঁড়াবে তাদের, ঠিক আছে, তাহলে পুরনো অনুপাত আগের অনুপাতটা কত হবে 1:1 হয়ে যাবে, যেহেতু সমান ভাগে ভাগ করবে 1:1 অনুপাতটা। পুরনো অনুপাত এই জন্য বলছি যে আমাদের দেখো পরবর্তীতে একটা দেখো তাদের যে একটা অনুপাত ছিল লভ্যাংশ বন্টনের যে অনুপাত ছিল 5:4:3, বর্তমানে এটা, তাহলে আগের যে অনুপাতটা সেটা পুরনো অনুপাত বলবো, সেটা 1:1 সমান ভাগে ভাগ করবে, লাভ হলো ক্ষতি হলো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি বের করি এর পুরনো অংশ একটা বের হবে, তাহলে এর পুরনো অংশ, এটাকে আনুপাতিক ভাগাহার যেটাকে বলা হয়, এর আনুপাতিক ভাগাহার। তো আনুপাতিক ভাগাহার যেটা এর যদি বের করি তাহলে 1/, এই তো 1 আছে এখানে, 1/, আনুপাতিক যোগ যেটা 2 হবে এত, আর বি এর পুরনো অংশ যদি আমরা বের করতে চাই তাহলে বি এর 1, তাহলে 1/2 হবে, ঠিক আছে। এইভাবে তাদের পুরনো অংশগুলো আমরা বের করে নেব। আচ্ছা এখন দেখো এখন কিন্তু আমাদের এ বি সি এর যে লভ্যাংশ বন্টনের অনুপাতটা বলে দিয়েছে সেটা যদি আমরা এখন দেখে নিই, তা আমরা লিখব এ বি সি এর নতুন লাভের অনুপাত, এটা হচ্ছে নতুন লাভের অনুপাত। সেই অনুপাত কিন্তু প্রশ্নে বলেছে, অনুপাতটা আছে 5:4:3, দেখো অনুপাতটা এখানে দেওয়া আছে 5:4:3 দেওয়া আছে, এটা হচ্ছে নতুন অনুপাত। আচ্ছা তাহলে এই
অনুপাত থেকে আমরা দেখো এর নতুন অংশ বি এর নতুন অংশ বেরোবে আমাদের। তাহলে আমরা এখন বের করব এর নতুন অংশ। দেখো নতুন অংশ বলতে এর নতুন আনুপাতে ভাগ, আর এর বলতে যে 5 আনুপাতে যোগ 5 4 আর 3, 5 4 9 9 3 12, এখানে 5/12। এবার আমরা বি এরটা বের করি। বি এর নতুন অংশ, বি হচ্ছে 4, তাহলে 4/12 দাঁড়াবে এটা। সি এর দরকার নাই এখানে, কারণ এই টাকাটা এ ও বি ভাগ করে নেবে, তাই না? তাহলে সিটা বের করতে হবে না এখানে। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা যে জিনিসটা আমরা দেখাবো, যে ত্যাগের যে অনুপাতটা আমরা লিখেছি এ ও বি এর, সেই ত্যাগের অনুপাতটা কী দাঁড়াবে। ত্যাগের অনুপাতটা যদি আমরা বের করতে পারি তখনই এই 6000 টাকাটা সেই অনুপাতেই ভাগ করবে। চলো ত্যাগের অনুপাতটা এখন আমাদের বেরোবে, লক্ষ্য করো। তাহলে এই যে দেখো ত্যাগের অনুপাত যেটা হবে, যে এর নতুন অংশ থেকে এর পুরনো অংশ, মনে রাখবা, একটু ভুল হয়েছে, তো এর পুরনো অংশ থেকে এর নতুন অংশটা যদি বাদ দেওয়া হয়, ঠিক আছে, তখনই তাদের মানে এ ও বি এর আমরা ত্যাগের অনুপাতটা বের করতে পারবো। এর পুরনো অংশ থেকে এর নতুন অংশ বাদ দিব এবং বি এর পুরনো অংশ থেকে বি এর নতুন অংশ বাদ দিব, তখনই তাদের কি ত্যাগের অনুপাতটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা লিখব এর ত্যাগ। দেখো এর ত্যাগটা আমরা কী করে পাবো, এর যে পুরনো অংশ ছিল 1/2, এটা থেকে বাদ দেবো এর নতুন অংশটা, মনে রাখবা এই জিনিসটা। নতুন অংশ হচ্ছে এটা 5/12। এটা যদি আমরা বিয়োগ করার চেষ্টা করি, তা দেখো এটা কত হবে, লসাগুটা এখানে 12 হয়ে যাবে, আর এটা 2 6 12, এটা 6 হবে, আর এটা 12 মিলে গেলে 5টা নামিয়ে দিবা, তাহলে এখানে পেয়ে যাবা 1/12 পেয়ে যাবা। তাহলে এর ত্যাগটা 1/12। এবার আমরা বি এর ত্যাগটা বের করব, এবং বি এর ত্যাগ। বি এর ত্যাগটা দেখো, এই যে বি এর পুরনো যে অংশটা ছিল 1/2 থেকে আমাদের এর বি এর যে নতুন অংশ যেটা 4/12 বাদ দেব। এখানে ভগ্নাংশে যোগটা করো, এটা 12 লসাগু, 2 6 12, 6 1 6, 12 মিলে গেলে 4টা নামিয়ে দাও, আর 6 থেকে 4 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 2/12। আচ্ছা, কাটাকাটি আমি করছি না, ঠিক আছে, কাটাকাটি করা যাবে, করছি না। তাহলে দেখো ত্যাগের যে অনুপাত, তাহলে এখন আমরা লিখব এ ও বি এর ত্যাগের অনুপাত, তাই তো। তাহলে অতএব এ ও বি এর ত্যাগের অনুপাত। তবে ত্যাগের অনুপাতটা কত হবে এবার আমরা পেয়ে যাব। ত্যাগের যে অনুপাতটা দাঁড়াবে সমান সমান, দেখো এর আমরা কত পেয়েছিলাম, এর যে ত্যাগটা পেয়েছি 1/12, তাহলে আমরা বসাবো 1/12 H2, আর বি এর যে ত্যাগটা বের করলাম 2/12, তাহলে এখানে বসাবো 2/12। এই দেখো, তাহলে এখানে 12 ভ্যানিশ করতে পারবা, তাহলে আমাদের 1:2 দাঁড়াবে। তাহলে এটা হয়ে গেল, দেখো ত্যাগের অনুপাত দাঁড়ালো। এটা হচ্ছে এ ও বি এর ত্যাগের অনুপাত। এই অনুপাতটা কিন্তু আমাদের প্রয়োজন ছিল, যেটা আমরা পেয়ে গেছি। আর মোট টাকা তো আছে এই যে 6000 টাকা, সি এর যে প্রিমিয়াম টাকাটা, ঠিক আছে, সি এর যে প্রিমিয়াম টাকাটা যে 6000 টাকা ছিল, এই টাকাটা ত্যাগের অনুপাতে ভাগ করে নিবে এ ও বি, তখনই আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা এখান থেকে বলবো যে এ কত পাবে, তাই তো, যেটা আমাদের বলেছিল। তাহলে আমরা লিখবো অতএব এ পাবে, লিখবো এ পাবে এই যে 1 আনুপাতিক যোগ যেটা 3 দাঁড়াবে, 1/3 ইন্টু এই যে 6000 টাকা, ওই টাকাটাকে গুণ করে দিতে হবে। 6000 টাকাটা ভাগ করবে এই অনুপাতে এ এবং বি, তাহলে এটা কাটাকাটি করো, 3 দিয়ে 6, আর 2000 টাকা। তাহলে এ পাবে 2000 টাকা এবং বি পাবে দেখো বি এর কত ছিল, এই যে আমরা লিখব 2/3 ইন্টু আবার ওই 6000 টাকা, 3 2 6, তাহলে এখানে 2000, আর এখানে গুণ করে দাও 2 2, এটা হয়ে যাবে 4000, তাহলে 4000 টাকা। তাহলে এই হচ্ছে তাদের
টাকার ভাগের অনুপাতটা। ওকে, এখানে যে বলেছিল প্রশ্নে যে কারবারের সুনামের জন্য সি এর যে প্রিমিয়াম টাকাটা যে 6,000 টাকা দিয়েছিল সেই টাকাটা এ ও বি যে ভাগ করে নিবে, বন্টন করে নিবে। ঠিক আছে, বন্টন করে নিলে পরে দেখো এত করে টাকা পাবে, এই যে 2,000 টাকা এবং 4,000 টাকা। ওকে, তা আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে তোমাদের কিন্তু অঙ্কটা করে নিতে হবে। একটা নতুন টাইপের অঙ্ক ছিল, তোমরা কিন্তু অঙ্কটা একটু মনে রাখবা। ঠিক আছে, এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে, 3 অথবাটা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এবার আমরা দেখো 4 দাগের প্রশ্নগুলোতে চলে আসবো। দেখো 4 নম্বর যে প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছি। আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, এখানে সমাধান করো মানে এক্সের মান বের করতে হবে। দেখো সমীকরণটা যেটা আছে 4 নাম্বার, আমাদের আছে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ আছে সমান সমান আছে এ বাই বি প্লাস বি বাই এ দেওয়া আছে। এভাবে আমাদের দেওয়া আছে এটা। আচ্ছা, আমরা এক কাজ করি, এই যে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, দেখো দুটো মান একই রকম আছে, জাস্ট একটু উল্টো করে আছে, তাই না? উল্টো করে বলতে তোমাদের যদি আমি এখানে বলি, দেখো এখানে সমীকরণে আরেকবার লেখার চেষ্টা করি, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, আর এটা দেখো এখানে এটাকে তোমরা এই যে 1/, যদি আমি 1/, করে দিই, এটাকে তোমরা লিখতে পারবা এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, 1/, করে লিখতে পারবা। ঠিক আছে, এই যে দেখো এটাকে আমি বন্ধ নিয়ে দিলাম, এই দেখো এটা আছে না, এটাকে এই যে এটাকে 1/, করলে এটাকে উল্টে যাবে। তোমরা 1/, করা মানে কি, এই যে আমাদের হরটা আছে, হরটা আবার লবে ফিরে যাবে, তার লব বাই হর, তখন দেখবা এভাবে চলে আসবে আমাদের এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ, মানে এটা সরল করে তোমরা এটাই ফিরে পাবা। তাহলে এটাকে তোমরা এটা লিখতে পারবা, এইরকম আকারটা দাঁড়িয়ে গেল। আর এখানে এ বাই বি প্লাস বি বাই এ। এখন এই দুটো মান যে একই রকম দেখাচ্ছে, একে আমি ধরে নিচ্ছি এখানে, তাহলে আমি ধরে নিলাম এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বিটাকে আমি ওয়াই ধরে নিলাম। তো চলো আমরা যদি বসিয়ে দিই এখানে, তাহলে অতএব এটা আমাদের ওয়াই প্লাস এখানে আমাদের 1/y হয়ে যাবে, এটা 1/y। ঠিক আছে, এটা আমাদের 1 আছে, আর এদিকে আছে আমাদের এ বাই বি প্লাস বি বাই এ। এখন সমীকরণ তুলনা করে দেখো ওয়াইয়ের মানটা এটা বলতে পারবো, আবার ওয়াইয়ের মানটা এটাও বলতে পারবো, এটা যদি এদিক করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে তুলনা করে বলতে পারবো। দেখো বুঝো ভালো করে জিনিসটা, তুলনা করে পাই আমরা ওয়াই সমান সমান নেব এই যে এ বাই বি। দেখো ওয়াইয়ের মানটা এটা নিয়ে নেব, অথবা আবার এই জিনিসটা বুঝো যে ওয়াইয়ের মানটা আমরা এটাও নিতে পারবো, যদি এটা যদি ঘুরিয়ে নেওয়া হয়, এটা আগে লিখি এটা পরে লিখি। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মানটাকে আমরা বি বাই এও নিতে পারবো। তাহলে এভাবে ওয়াইয়ের মানটাকে আমরা দুইভাবে নিতে পারবো এই সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওয়াই ইজিক্যাল এ বাই বি নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখব প্রথমে ওয়াই সমান সমান এ বাই বি নিয়ে, এটা নিয়ে আমরা যে কাজ করি। এখন ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, যে ওয়াইয়ের মানটা ধরা হয়েছিল। আচ্ছা, আমরা ওয়াইয়ের মানটা যেটা নিয়েছিলাম এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বিটাকে তো ওয়াই নিয়েছিলাম, তো ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই আমরা এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি সমান সমান ওয়াইয়ের জায়গায় মানটা বসালাম, আর সমান সমান আমাদের এখানে আছে এ বাই বি। এবার এখান থেকে সরল করে আমরা এক্সের মানটা কিন্তু একটা পেয়ে যাব। ঠিক আছে, এক্সের মান দুটো পাবো, একবার এটাকে নিয়ে এক্সের মান পাবো, আবার এখান থেকে নিয়ে আমরা এক্সের মান পাবো। চলো তাহলে আমরা এখানে যদি সমাধানটা করি, বর্গগুণ করে নেব। এখানে বর্গগুণ করলে লক্ষ্য করো, দেখো এই যে এর সঙ্গে এটা গুণ, মানে এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এটা বি ইন্টু এক্স মাইনাস এ, এভাবে কোনাগুনি গুণ করতে পারবা। এখন গুণটা করি, এটা হয়ে যাবে আমাদের এ এক্স মাইনাস এটা এ বি, আর এটা হয়ে যাবে বি এক্স মাইনাস এ বি। মাইনাস এ বি দেখো কেটে দিতে পারবা, উভয় পক্ষে সমান জিনিস কিন্তু কেটে যায়। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে এ এক্স আর বি এক্সটাকে যে বাঁদিকে নিয়ে চলে এসছো, তাহলে মাইনাস বি এক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, এখান থেকে আমি এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে এটা এ মাইনাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে বুঝতে পারছি, দেখো এ বি তো এখানে কি হবে, দেখো এ বি কিন্তু আমাদের সমান হবে না।
এ বি সমান নয়, যেহেতু এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তোমরা যে প্রশ্নটা দেখো এ নট ইকুয়াল টু বি, তার মানে এই মানটা কিন্তু জিরো হবে না। এটা যদি জিরো হয়ে যায় তাহলে এ বি সমান হয়ে যাবে। তাহলে এ নট ইকুয়াল টু বি বলেছে, তার জন্য এ মাইনাস বিটা এটাকে আমরা জিরো নিতে পারবো না। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু এ নট ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে এক্সের মানটাকে জিরো বলতে পারবো। তোমাদের যেটা এখানে বুঝতে হবে যে দুটি রাশির গুণফল যখন শূন্য আছে, তাহলে এদের মধ্যে যে কেউ একজন তো শূন্য আছে। তাহলে এ যখন শূন্য হলো না, কারণ এখানে দেখো এ মাইনাস বিটা এ কিন্তু জিরো হবে না। এ জিরো নাই বলে কিন্তু আমরা পাচ্ছি এ নট ইকুয়াল টু বি পাচ্ছি, মাইনাস বিটা ওদিকে পাঠিয়ে। এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এ আর বি অসমান বলেছে। তাহলে এটা যদি দেখো, এটা যদি শূন্য না হয়, দেখো অসমান মানে এটা শূন্য হবে না, এ মাইনাস বিটা শূন্য নয়। তো এটা যদি শূন্য না হয় তাহলে এক্স তো অবশ্যই শূন্য আছে, তাই তো? মানে এদের গুণফলটা শূন্য আছে, মানে এদের মধ্যে কেউ একজন শূন্য আছে। এ যখন শূন্য হলো না, তাহলে এক্সটা শূন্য হবে, এই যে অতএব এক্সটা জিরো হবে। তাহলে এক্সের মানে একটা শূন্য পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। আবার দেখো আরেকটা অ্যান্সার পাবো, যে এটাকে যদি নিই আমরা, দেখো ওয়াই সমান সমান এ বাই বি নিয়ে আমরা এক্সের মান একটা বের করলাম। এবার ওয়াই সমান সমান বি বাই এ নিয়ে আবার একটা এক্সের মান পাবো। আমরা লিখবো এখানে আবার ওয়াই সমান সমান বি বাই এ নিয়ে, এটা নিয়ে যদি আমরা কাজ করি, এখানে মানটা বসাই, ওয়াই জায়গায় মানটা, যে মানটা আমরা ধরেছিলাম এই যে ওয়াইয়ের মানটা, সেটাকে আমরা বসিয়ে দেবো। এখানে লিখবো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি সমান সমান এটা আমাদের বি বাই এ। একইভাবে চলো বর্গমূলটা করি আমরা। তাহলে এখানে হয়ে যাবে এ ইন্টু এক্স মাইনাস এ, এভাবে কোণাকুণি গুণ, আর এখানে বি ইন্টু এক্স মাইনাস বি, এইভাবে কোণাকুণি গুণ। তারপরে দেখো এখানে গুণটা করে নেব, এটা এ এক্স হয়ে যাবে মাইনাস এটা এ স্কোয়ার, এটা হয়ে যাবে বি এক্স, এটা মাইনাস এটা বি স্কোয়ার হয়ে যাবে বি গুণ করে। আচ্ছা এ এক্স আর বি এক্সটা বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস বি এক্স। আচ্ছা মাইনাস এ স্কোয়ারকে যদি ডান দিকে নিয়ে যায়, তাহলে এটা এ স্কোয়ার হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস বি স্কোয়ার ছিল। আচ্ছা এখানে আমি এক্সটা যে কমন নিয়ে নিই, এটা এ মাইনাস বি, আর এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা আমরা কেটে দিতে পারবো, কারণ যেহেতু এখানে লিখে দিবা এ মাইনাস বিটা নট ইকাল টু জিরো, কারণ এটা এ নট ইকাল টু, যেহেতু আমাদের বি দেওয়া আছে, এটা যেহেতু নট ইকাল টু বি হয়, তাহলে এটাও কিন্তু নট ইকাল টু জিরো। তাহলে এটা যেহেতু জিরো নাই, তো এটা দিয়ে এ মাইনাস বি দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে? এটা তো জিরো নয়, এটা শূন্য নয় বলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছি এ প্লাস বি পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের আর একটা এক্সের মান, তো এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে আমরা অতএব এক্সের মান কিন্তু দুটো পেলাম, একটা জিরো পেলাম আর একটা পেয়ে গেলাম এ প্লাস বি পেয়ে গেলাম। তাহলে এক্সের এই দুটো মান, এই ছিল আমাদের সমাধানটা, যে সমাধানটা আমাদের করতে বলেছিল। ঠিক আছে, 4-এর দাগের সমাধানটা করলাম। এরপরে আমরা চলে আসবো 4-এর অথবা অঙ্কতে চলে আসবো আমরা। দেখো এরপরে আমাদের যে 4-এর যে অথবাটা আছে, চলো আমরা চলে আসবো 4-এর অথবা প্রশ্নে। 4-এর অথবাটা দেখো, এখানে আমাদের দুটি ভেদ দেওয়া আছে। প্রথম ভেদটা আছে এক্স প্লাস জেড ভেরিয়েস ওয়াই। আর একটা ভেদ আছে এখানে ওয়াই প্লাস জেড ভেরিয়েস এক্স। তাহলে আমাদের এই ভেদটা আমাদের প্রমাণ করতে হবে বলেছে, এক্স প্লাস ওয়াই ভেরিয়েস জেড, এটা কিন্তু নিয়ে আসতে হবে প্রমাণটা। তাহলে আমাদের এই দুটো ভেদ থেকেই আমরা কিন্তু প্রমাণটা নিয়ে আসতে পারবো। দেখো, তা আমরা প্রথমে যেটা করব, এই দুটো ভেদকে আমরা তুলে দিচ্ছি। ভেদ যদি তুলে দিই, তাহলে আমাদের কি হয়, সমান সমান একটি ধ্রুবক K1 ধ্রুবক নিলাম। ওকে, আর এখানে যদি আমরা ভেদটা তুলে দিই, তাহলে এখানে অতএব ওয়াই প্লাস জেড সমান সমান K2x। আচ্ছা, তাহলে একে আমি ধরো 1 নং নাম দিয়ে দিলাম, একে আমি 2 নং নাম দিয়ে দিলাম। এবার কাজ করি, এখান থেকে আমি কার মানটা বের করে নেব, আমি এখান থেকে জেডের মানটা বের করে নিচ্ছি। তাহলে আমরা যদি জেডের মানটা বের করি না, তাহলে K1y মাইনাস এক্স এভাবে দাঁড়াবে। এবার এই জেডের মানটা আমরা বসিয়ে দেবো কোথায়, এই যে 2 নঙে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই, এই যে আমাদের ওয়াই প্লাস জেডের জায়গায় বসাবো, দেখো K1y মাইনাস এক্স সমান সমান K2x, মানে জেডের মানটা এই 2 নঙে পুট করে দিলাম। তাহলে এখানে যদি আমরা একটু সরল করি, দেখো এখানে আমাদের, দেখো আমরা কী করবো, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করি।
তাহলে ওয়াইয়ের মানটা যদি বের করি, দেখো আমাদের এই জায়গায় দেখো এখান থেকে ওয়াই কমন নিয়ে নেবো। এখানে যদি ওয়াই কমন নিয়ে নাও, এটা 1 প্লাস k1 থাকবে, আর এদিকে k2 এক্স ছিল, আর মাইনাস এক্সটা এদিকে প্লাস এক্স করে দিলাম। তাহলে এখানে ওয়াই 1 প্লাস k1 1 আছে আমাদের, এখান থেকে এক্স কমন নিয়ে নাও। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, তাহলে এটা k2 প্লাস 1। তাহলে এবার লক্ষ্য করে এখানে আমরা যদি এখানে দেখাই, তাহলে ওয়াইয়ের মানটা যদি বের করতে চাই, তাহলে এখানে হয়ে যাবে দেখো এক্স ইন্টু k2 প্লাস 1, আর এটা হয়ে যাবে যে k1টা আগে লিখলাম k1 প্লাস 1, এটা আমরা নিচে নামিয়ে দেবো। ওয়াই সমান সমান, আচ্ছা এই যে এক্স, এখানে দেখো এই যে আমাদের এটা ধ্রুবক আছে, এই ধ্রুবকটাকে একটা যে কোনো ছোটো ধ্রুবক নিয়ে নিলাম, এটাকে এম নিয়ে নিলাম। তাহলে ওয়াই সমান সমান আমরা ধ্রুবকটা আগে লিখি এম এক্স হয়ে যাবে। আচ্ছা একে আমি 3 নং নাম দিয়ে দিলাম। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের এই যে ওয়াইয়ের মানটা পেয়েছি এম এক্স, এইখানে আমরা 1 নংয়ে বসিয়ে দেবো ওয়াইয়ের জায়গায়। তাহলে আমরা লিখব 1 ও 3 থেকে, 1 ও 3 থেকে, 3 থেকে পাই কী পাবো দেখো, এই যে এক্স প্লাস জেড আছে না, এক্স প্লাস জেড সমান সমান k1 ওয়াইয়ের জায়গায় মানটা বসাবো এম এক্স। তাহলে এখানে k1, তাহলে ওয়াইয়ের জায়গায় বসবে এম এক্স বসবে, এই যে ওয়াইয়ের মানটা এম এক্স বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এখানে কাজ করি, এভাবে একটু সাজিয়ে লিখি আমরা। এই যে দেখো, তাহলে আমাদের এক্সটাকে আমরা ওই দিকে নিয়ে চলে যাই। তাহলে জেড সমান সমান k1 এম এক্স, আর এক্সটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস এক্স হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে ঘুরিয়ে লিখি, আগে k1 এম এক্স মাইনাস এক্সটা লিখলাম সমান সমান, তারপর জেডটা লিখলাম। এবার এখান থেকে আমি এক্সটা কমন নিয়ে নিই, এক্সটা যদি কমন নিই তাহলে k1 এম, এটা -1 দাঁড়াবে, আর এটা আমাদের জেড। তাহলে আমি এখানে এক্সের মানটা যদি বের করতে চাই, তাহলে জেড বাই k1 এম -1 এটা দাঁড়িয়ে গেল। একে একটা নাম দিয়ে দিই, এটা 4 নং নাম দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে মানটা বের করে রাখলাম। আচ্ছা এবার আমরা কি করব, এই যে আমাদের 3 নং সমীকরণটা ছিল না, আমরা আবার 3 নং সমীকরণটা লিখছি। দেখো আমরা বলবো 3 থেকে যে সমীকরণটা আছে ওয়াই সমান সমান এম এক্স, সেটাকে আবার লিখলাম। আমরা কি করব, এই সমীকরণে উভয় পক্ষে আমরা এক্সটা যোগ করে দিচ্ছি। এই যে এক্স যোগ করে দিলাম, এখানে এক্স যোগ করলাম। ঠিক আছে, উভয় পক্ষে এক্স যোগ করে পাই, এভাবে আমরা করে দিলাম সমীকরণটাকে। তাহলে দেখো এখানে আমরা এই যে এক্স প্লাস ওয়াই, এখান থেকে তাহলে এক্স কমন নেওয়া যাবে, এক্সটা কমন নিলে পরে 1 প্লাস এম পেয়ে যাবা। আচ্ছা তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান, আচ্ছা এই যে এক্স এখানে আছে না, এক্সের মান আবার আমাদের জানা আছে। এই যে এক্সের মানটা দেখো জেড বাই k1 m -1, তাহলে এক্সের জায়গায় মানটা কিন্তু বসিয়ে দেবো আমরা এই জায়গায়। চলো মানটা বসিয়ে দিই। তাহলে এখানে এক্সের জায়গায় বসাবো জেড বাই k1 m -1। আবার এখানে আমাদের একটা ধ্রুবক ছিল 1 প্লাস এম, এগুলো কিন্তু সব ধ্রুবক, 1 প্লাস এম k1 m -1 এটা সব ধ্রুবক। ওকে, তাহলে আমাদের এখানে দাঁড়িয়ে গেল দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান, এখানে লক্ষ্য করো এই ধ্রুবকগুলোকে আমি পাশাপাশি লিখি 1 প্লাস এম বাই k1 m -1 ইন্টু জেডটাকে এইদিকে লিখি, এই যে জেডটাকে, ধ্রুবক দুটোকে এভাবে পাশাপাশি লিখলাম। তা লক্ষ্য করে এখানে আমাদের যেটা দাঁড়ালো ওয়াই প্লাস ওয়াই, আর যে বড়ো ধ্রুবকটা আছে না, একে একটা ছোট ধ্রুবক আমি এ নিয়ে নিলাম। ওকে, বড় ধ্রুবককে একটা ছোট ধ্রুবক ধরে নিতে পারবো। এবার এখান থেকে কিন্তু প্রমাণটা চলে আসবে এক্স প্লাস ওয়াই এবং সমান সমান ধ্রুবক তুলে দিলে ভেদ আসে, এটা জানবা তোমরা। সমান সমান ধ্রুবক তুলে দিলে ভেদ আসবে, যেভাবে ভেদ তুলে দিলে সমান সমান ধ্রুবক আসে, একইভাবে সমান সমান ধ্রুবকটা তুলে দাও, তাহলে ভেদ চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো প্রমাণটা চলে এসেছে, আমার যে প্রশ্নে যে প্রমাণটা নিয়ে আসতে বলেছিল এক্স প্লাস ওয়াই ভেরিয়াস জেড, এই দুটো ভেদ থেকে আমরা ভেদটা কিন্তু প্রমাণ করে দিয়েছি। দেখো প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড।
আর প্রমাণটা একটু কিন্তু ভালো করে দেখতে হবে প্রথম থেকে, যেভাবে কিন্তু আমরা দেখো মানগুলো নিয়ে নিয়ে কাজ করেছি, এভাবে তোমাদের একদম মানগুলো নিয়ে কাজ করো, একদম প্রমাণটা কিন্তু তোমাদের চলে আসবে যেভাবে প্রমাণটা আমি দেখালাম। ওকে, আচ্ছা এরপরে প্রশ্নগুলো দেখো। আচ্ছা এখানে লক্ষ্য করো আমাদের, এখানে দেখো আমাদের এরপরে যে প্রশ্নগুলো আছে, এই যে বড় প্রশ্নগুলো, এই যে 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে, তো এগুলো বই থেকে আছে। আমরা দেখো বইয়ের বাইরের প্রশ্নগুলো শুধু করাচ্ছি, বড় প্রশ্নগুলো শুধুমাত্র যে জ্যামিতিক প্রয়োগগুলো থাকে, এই যে 6-এর দাগের জ্যামিতিক প্রয়োগগুলো শুধু করাই, বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাই, ঠিক আছে। যেরকম দেখো এই যে 3-এর দাগের 3 বা 3 অথবা 4 এবং 4 অথবা যে অঙ্কগুলো করালাম, এগুলো কিন্তু বইয়ের বাইরের অঙ্ক ছিল, প্রত্যেকটা অঙ্ক বইয়ের বাইরের অঙ্ক ছিল বলে কিন্তু করিয়ে দিয়েছি। তো আমাদের এর আগেও বলেছি যতগুলো বইয়ের বাইরের অঙ্ক থাকবে সবগুলো কিন্তু করিয়ে দেবো। দেখো একদম বইয়ের বাইরের অঙ্কগুলো এখানে কত বড় বড় প্রশ্নগুলো ছিল, একদম গুছিয়ে তোমাদের করিয়ে দিয়েছি, কোনো চিন্তা নাই, বইয়ের বাইরের প্রশ্নগুলো করিয়ে দেবো। এবং যেগুলো বই থেকে থাকবে সেগুলো কিন্তু আমি করাবো না, কারণ বইয়ের অঙ্কের ক্লাস তোমাদের আমি দিয়ে দিয়েছি। যদি বইয়ের অঙ্কগুলো দেখতে চাও এবং তোমাদের এই যে 7-এর দাগের 8-এর দাগের এই যে বইয়ের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তোমরা কোথায় পাবা, তোমাদের যে বলি আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গিয়ে দেখবা ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ওকে, আমি যেটা বললাম জ্যামিতিক প্রয়োগ যেটা 6-এর দাগের আছে, প্রত্যেক ক্লাসে করাই, বই থেকে থাকলেও করাই এবং বইয়ের বাইরে থাকলেও করাই। চলো আমরা এটা কিন্তু করাবো তোমাদের, এখন আমরা করাবো 6-এর দাগের জ্যামিতিক প্রয়োগটা, ঠিক আছে। চলো আমরা প্রশ্নটা দেখে নেব, প্রশ্নটা কি বলছে। দেখো 6-এর প্রশ্নটা যেটা বলছে, প্রমাণ করো যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক থাকে। আচ্ছা এই প্রশ্নটা বই থেকে আছে, দেখো বই থেকে আছে তবু তোমাদের করাবো, বলেছি জ্যামিতিক প্রয়োগ, এই যে 6-এর দাগের এই জ্যামিতিক প্রয়োগগুলো বইয়ের বাইরে থাকলেও তো করাবোই, ঠিক আছে, এবং বই থেকে থাকলেও করাবো। তো দেখো বই থেকে যে আছে প্রশ্নটা, এটা কিন্তু বই থেকে করিয়ে দিয়েছি, আমি তোমাদের বই থেকেই তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের বই থেকে আসতে হবে, তোমাদের যে বইটা আছে তোমার পেজ নাম্বার 251 পেজে এসো, যে দেখো প্রয়োগ নম্বর যে 13 নম্বর প্রয়োগটা, এই প্রয়োগটা একদম দেওয়া আছে, যে প্রশ্নটা 6-এর দাগের প্রশ্নটা ছিল। এই যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটি অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিক থাকবে, একদম প্রমাণটা এখানে করে দিয়েছি। চলো এখান থেকে আমি তোমাদের বুঝিয়ে দিই। এভাবে তোমরা দেখো দুটি ত্রিভুজ নিয়ে নিবা, ABC ত্রিভুজ আর PQR দুটি ত্রিভুজ, ঠিক আছে, দুটি ত্রিভুজ সদৃশ্য বলেছে এখানে। আর বাহুগুলি দেখো ত্রিভুজে বাহুগুলি নিয়েছে ABC BCA এবং বাহুগুলি দৈর্ঘ্য ধরে নেবা, এটা RPQ নিয়েছে ছোটো হাতের। ওকে, তাহলে এভাবে দেখো দুটি ত্রিভুজ যেটা আমাদের দেওয়া আছে, এই দুটি ত্রিভুজ সদৃশ্য বলেছে এবং প্রমাণ করতে হবে যে ABC ত্রিভুজের পরিসীমা এবং ABC ত্রিভুজের পরিসীমা বাই PQR ত্রিভুজের পরিসীমা, এই যে ত্রিভুজের পরিসীমার যে অনুপাত তা হবে কি অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতিতে থাকবে, যে অনুরূপ বাহুগুলি আছে না এই যে সমানুপাতিতে আছে, AB বাই PQ, এই যে AB বাই PQ, BC বাই QR, দেখো অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো প্রমাণটা কীভাবে করা হয়েছে, একদম খুবই ছোটো প্রমাণ আছে। দেখো এই যে দুটি ত্রিভুজ সদৃশ্য আছে, তাহলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, এটা আমাদের জানতে হবে প্রথমে। দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, মানে এই জিনিসটা যেটা আমাদের, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এই জিনিসটা হয়, তা আমরা লিখতে পারবো। এই যে সমানুপাতিক বলতে AB বাই PQ সমান সমান BC বাই QR সমান সমান AC বাই PR, এই যে আমাদের লিখেছে দেখো, তো এটা আমাদের হয় দুটি সদৃশ্য ত্রিভুজ থেকে, এটা আমরা পেয়ে যাব। এখন কি করা হয়েছে দেখো, এখানে এই যে মানগুলো রেখেছে এদের সংযোজন প্রক্রিয়া করেছে। দেখো সংযোজন প্রক্রিয়া কী জিনিসটা, লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল, এই যে প্রত্যেকটা লব AB BC CA যোগ করেছে, আর নিচে যে হরগুলি আছে PQ QR RP এদের যোগ করেছে। তাহলে আমরা সংযোজন প্রক্রিয়া করে যে লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল করে দেখো আমরা যে পেয়ে যাচ্ছি যে AB প্লাস BC প্লাস CA, এগুলো কি, এগুলো তো হচ্ছে ABC ত্রিভুজের পরিসীমা, পরিসীমা বলতে 3টি বাহুর যোগফল। তাহলে আমরা এখানে ABC ত্রিভুজের পরিসীমা পেয়ে গেলাম, এর জায়গায় আমরা লিখে দেবো ABC ত্রিভুজের পরিসীমা। আর এই PQ যোগ QR প্লাস PR যে আছে এটা হচ্ছে PQR ত্রিভুজের পরিসীমা, বাহুগুলির যোগফল। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম প্রমাণটা, যে এই যে মানটা ত্রিভুজ ABC এর পরিসীমা বাই ত্রিভুজ PQR এর পরিসীমা সমান সমান, দেখো এই যে বাহুগুলির যে সমানুপাতিতা আছে, এই যে সমানুপাতিতা আছে, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে একদম প্রমাণটা খুব সহজে তোমরা এখান থেকে প্রমাণটা দেখে দিতে পারবা, যেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আর আমাদের বইয়ের বাইরের প্রশ্ন নাই,
বাকিগুলো সব বই থেকে প্রশ্ন আছে, এগুলো সব বই থেকে পেয়ে যাবা। আর বইয়ের প্রশ্নগুলো তোমরা যে পেয়ে যাবা সেটা তোমাদের বলে দিলাম। ওকে, তা এই ছিল আমাদের আজকে 5 নম্বর স্কুলটা, একদম সম্পূর্ণ পাঠ তোমাদের কমপ্লিট, ভালো করে বুঝিয়ে দিয়েছি 5 নম্বর স্কুলটা। আজকে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।